হ্যালো এভরিওয়ান, আমরা আজকে অর্গানিক কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকগুলো কিন্তু আমাদের শর্ট সিলেবাসে নাই, কিন্তু এই টপিকগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এগুলো বোর্ডের জন্য যতটা না বেশি ইম্পর্ট্যান্ট, অ্যাডমিশন টেস্টের জন্য তার থেকেও অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আমরা সেই ইম্পর্ট্যান্ট টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। এর মধ্যে প্রথমেই আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। এখন এই ক্লোরোফর্ম কি, দেখো তোমরা কিন্তু অলরেডি জানো ক্লোরোফর্ম কী জিনিস, ক্লোরোফর্মের সংকেত কি, রাইট? দেখো ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CH3, ওকে। এবং এই ক্লোরোফর্ম হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড ও এর জাতকের একটা অংশ। আমরা যদি আমাদের পুরান হাজারি স্যারের বইটা দেখি, সেখানে আমাদের যে অ্যালকাইল হ্যালাইড নামক যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের লাস্টের অংশটা হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। ইভেন আমাদের নতুন যে বইগুলো আছে সেই বইগুলোর মধ্যেও অ্যালকাইল হ্যালাইডের পোর্শনের লাস্টের দিকে দেখবা এই ক্লোরোফর্ম জিনিসটা আছে, ওকে। বাট এটা আমাদের শর্ট সিলেবাসে যেহেতু নাই, সো আমরা অনেকেই এটা পড়ি না। বাট ক্লোরোফর্মটা আমাদের পড়া উচিত, এটা শর্ট সিলেবাসের জন্য আমাদের পড়া উচিত, বাট এটা অ্যাডমিশনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তা আমরা এখন এই ক্লোরোফর্ম নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো ক্লোরোফর্মের প্রথমেই আমরা কি শিখবো বলো তো? যে কোনো টপিক শুরু করলে আমরা প্রথমে কি দেখি? তার প্রস্তুতি দেখি, তাই না? তাহলে আমরা এখন কি দেখব? ক্লোরোফর্মের প্রস্তুতি দেখব। তো ক্লোরোফর্ম মানে কি? CH3, তাই তো? এখন এই যে CH3 এটা আমরা কিভাবে তৈরি করতে পারি, ওকে। তো প্রথমেই আমাদের মাথায় যেটা আসবে সেটা হচ্ছে ভাইয়া মিথেন থেকে, তাই না? তো মিথেন থেকে কিন্তু তুমি খুব সহজেই ক্লোরোফর্ম বানাতে পারো। সেটা কিভাবে? দেখো আমরা সবাই জানি আমাদের যে মিথেন আছে, এই মিথেনের সাথে আমরা ক্লোরিন অ্যাড করব, তাই না? কার উপস্থিতিতে ভাইয়া বলো তো? সূর্যের আলোর উপস্থিতিতে। সূর্যের আলোর উপস্থিতিতে যদি ক্লোরিন অ্যাড করি তাহলে আমাদের কী হবে? একটা একটা করে ক্লোরিন ঢুকবে, তাই তো? এভাবে একবার ক্লোরিন ঢুকবে, তাহলে পাবো CH3Cl। এরপরে আরেকবার ক্লোরিন ঢুকবে, তারপরে পাবো CH2Cl2। এরপরে আরেকবার ক্লোরিন ঢুকবে, তারপরে পাবো CHCl3, অর্থাৎ ক্লোরোফর্ম পাবো, তাই তো? কিন্তু আসলে না, তুমি পাবা না। কেন পাবা না? কারণ এখানে তুমি ডিরেক্টলি পাবা CCl4। কারণ তোমরা জানো এটা হচ্ছে একটা চেইন রিয়াকশান, এটা আমাদের একটা চেইন ক্লোরিনেশন, তাই না? তো যেহেতু এটা আমাদের চেইন বিক্রিয়া, তা আমরা কিন্তু ডিরেক্টলি এখান থেকে CHCl3 বানাইতে পারতেছি না। এখানে ডিরেক্টলি কি উৎপন্ন হবে? CCl4 উৎপন্ন হবে। তার মানে আমি যে মিথেনের ক্লোরিনেশন করব সূর্যের আলোর উপস্থিতিতে, এই প্রসেসে আমি কিন্তু আসলে ক্লোরোফর্ম বানাইতে পারতেছি না। তাহলে এইটা থেকে কিন্তু তুমি ডিরেক্টলি ক্লোরোফর্ম বানাইতে পারবা না। তাহলে তোমাকে ক্লোরোফর্ম কীভাবে বানাইতে পারবা মিথেন থেকে? হ্যাঁ, মিথেন থেকে তুমি ক্লোরোফর্ম বানাইতে পারবা, বাট সেটা কন্ট্রোল ক্লোরিনেশনের মাধ্যমে। এখন তোমরা সবাই জানো ভাই কন্ট্রোল ক্লোরিনেশন কীভাবে করে, তোমাদেরকে শিখাইছি ভাই। যে কোনো ক্লোরিনেশন বিক্রিয়াকে কন্ট্রোল করতে গেলে কি দিতে হয় বলো তো ভাইয়া? সূর্যের আলো দিতে হয় না, আমাদের দিতে হয় গরম লোহা। গরম লোহা, আয়রন 400 ডিগ্রি বা 450 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি গরম লোহা দাও তখন কিন্তু সেই ক্লোরিনেশনটা এক স্টেপ ক্লোরিনেশন হয়, অর্থাৎ এক ধাপ করে আগায়। তাহলে ভাই কীরকম? ধরো আমি মিথেন নিলাম, এবার মিথেনের মধ্যে আমি ক্লোরিন দিলাম, কার উপস্থিতিতে? এই যে আয়রন 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 400 ডিগ্রি বা 450 ডিগ্রি একটা দিলেই হয়েছে, ঠিক আছে? দেখো এইটা দিলে কী হবে? এবার কন্ট্রোল ক্লোরিনেশন হবে। তো কন্ট্রোল ক্লোরিনেশন মানে কয় স্টেপ ক্লোরিনেশন? ভাই এক স্টেপ ক্লোরিনেশন। তাহলে কী হবে? এবার একটা ক্লোরিন ঢুকবে, অর্থাৎ এখানে আমরা পাবো CH3Cl, ওকে, একটা ক্লোরিন ঢুকবে। এবার দেখো এই যেই যৌগটা তুমি পাইছো, এইটার মধ্যে তুমি আবার কন্ট্রোল ক্লোরিনেশন করো। তুমি এখানে আবার ক্লোরিন অ্যাড করো, কার উপস্থিতিতে? আয়রন 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপস্থিতিতে দিলে কি হবে ভাইয়া? আবার ক্লোরিন ঢুকবে আরেকটা। তার মানে তুমি কি পাবা? CH2Cl2, ওকে। এবার স্টপ, থেমে গেছে, মানে চেইন না। এটা যেমন চেইন হয়ে যাচ্ছে একবারে CCl4 পাচ্ছ, এরকম না, এক ধাপ যাবে, তারপরে তুমি যদি আবার দাও আরেক ধাপ যাবে, তারপরে আবার দাও আরেক ধাপ যাবে। তা আমি যদি এটার মধ্যে আবার দিই ভাইয়া, আবার ক্লোরিন অ্যাড করি, সেই আবারও হচ্ছে আমি আয়রন প্লাস 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যাড করি, তাহলে কী হবে? তুমি পাবা CHCl3, যেটাকে কিনা আমরা বলি হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। তার মানে আমি দেখো কী পাচ্ছি? ক্লোরোফর্ম পাচ্ছি। কোত্থেকে ভাই? কোত্থেকে ক্লোরোফর্ম পাচ্ছ? ভাই মিথেন থেকে। তাহলে দেখো আমি মিথেন থেকে ক্লোরোফর্ম পাচ্ছি। তো মিথেন থেকে ক্লোরোফর্ম বানাইতে গেলে তোমাকে কী দেওয়া লাগবে ভাইয়া? কন্ট্রোল ক্লোরিনেশন দেওয়া লাগবে, ঠিক আছে? ওকে। আর তুমি যদি বলে যে ভাইয়া সূর্যের আলোর উপস্থিতিতে মিথেন থেকে ক্লোরোফর্ম বানানো যাবে কি না, না ভাইয়া যাবে না। এই ক্ষেত্রে আমরা ক্লোরোফর্ম পাবো না, ডিরেক্টলি CCl4 পাবো। তো আমাদের সেকেন্ড যেই প্রস্তুতিটা ক্লোরোফর্মের, এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট প্রস্তুতি। এটার নাম কি? এটা হচ্ছে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া। এই বিক্রিয়াটা কিন্তু আমরা অলরেডি আগে একবার পড়েছি, ওকে। তো এই হ্যালোফর্ম বিক্রিয়া বা এটার আরেকটা নাম হচ্ছে ক্লোরোফর্ম বিক্রিয়া। যদি আমি ক্লোরিন ইউজ করি তাহলে ক্লোরোফর্ম, যদি আমি আয়োডিন ইউজ করি তাহলে হচ্ছে আয়োডোফর্ম,
যদি আমি ব্রোমিন ইউজ করি তখন হচ্ছে ব্রোমোফর্ম, আর তুমি যদি সবগুলোর জায়গায় যদি হ্যালোজেন ইউজ করো তাহলে বলা হচ্ছে হ্যালোফর্ম, অর্থাৎ একই কথা, হ্যালোজেনের জায়গায় ক্লোরিন ইউজ করলে ক্লোরোফর্ম, তাই তো। তো আমরা এই যে হ্যালোফর্ম বিক্রিয়া আছে, এই হ্যালোফর্ম বিক্রিয়া দিয়েও কিন্তু আমরা আমাদের ক্লোরোফর্ম বা আয়োডোফর্ম আমরা প্রস্তুত করতে পারি। তো একটা জিনিস একটু মনে রাখবা, এই যে ক্লোরোফর্মের কিন্তু কোনো সিগনিফিক্যান্ট কালার নাই, বাট আমার যে আয়োডোফর্ম আছে এই আয়োডোফর্মের কিন্তু কালার আছে। আয়োডোফর্ম কী বর্ণের জানো? আয়োডোফর্মের কালার হচ্ছে হলুদ, হলুদ। ওকে, সো এইটা একটু আমরা মাথায় রাখবো, আয়োডোফর্মের বর্ণ হচ্ছে হলুদ, আয়োডোফর্মের কালার হচ্ছে হলুদ। আচ্ছা, তো এখন আমরা এই ক্লোরোফর্ম বিক্রিয়াটা শিখবো বা হ্যালোফর্ম বিক্রিয়াটা আমরা শিখবো, বাট এই হ্যালোফর্ম বিক্রিয়াটা শেখার আগে আমাদের একটু হ্যালোফর্ম বিক্রিয়ার শর্তটা জানা লাগবে, যে কারা আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তো দেখো হ্যালোফর্মের শর্তটা কি? শর্তটা হচ্ছে 1 নম্বর শর্ত, শুধুমাত্র CH3CO যুক্ত CH3CO যুক্ত অ্যালডিহাইড ও কিটোনের বিক্রিয়া দিবে, অ্যালডিহাইড ও কিটোন এই বিক্রিয়া দিবে। তার মানে দুইটা জিনিস বিক্রিয়া দিবে। কে দিবে? অ্যালডিহাইড দিবে আর হচ্ছে তোমার কিটোন দিবে, অ্যালডিহাইড দিবে আর কিটোন দিবে। কি ধরনের অ্যালডিহাইড বা কিটোন দিবে? যেই সকল অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে CH3CO থাকবে, CH3C ডাবল বন্ডও থাকবে, তারা হচ্ছে তোমার হ্যালোফর্ম বিক্রিয়াটা দিবে। ওকে, তার মানে হ্যালোফর্ম বিক্রিয়া হচ্ছে আমাদের অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া। সব অ্যালডিহাইড কিটোন বিক্রিয়া দিবে না ভাইয়া? কোন অ্যালডিহাইড কিটোন বিক্রিয়া দিবে? যাদের মধ্যে CH3CO থাকবে তারাই হচ্ছে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়াটা দিবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট শর্ত। সেকেন্ড শর্তটা কি? সেকেন্ড শর্ত হচ্ছে ভাইয়া, এছাড়া যে সকল অ্যালকোহলকে জারণ করলে CH3CO যুক্ত অ্যালডিহাইড ও কিটোন পাওয়া যায় তারাও এই বিক্রিয়া দিবে। তার মানে অ্যালডিহাইড কিটোন তো দিবেই, একই সাথে অ্যালকোহলও দিবে। ভাইয়া কোন অ্যালকোহলগুলো দিবে? যে সকল অ্যালকোহলকে জারণ করলে CH3CO যুক্ত অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায় তারা হচ্ছে তোমার হ্যালোফর্ম বিক্রিয়াটা দিবে। ঠিক আছে, তার মানে ফার্স্ট কথা অ্যালডিহাইড বা কিটোন দিবে, CH3CO যুক্ত অ্যালডিহাইড বা কিটোন, এবং কিছু কিছু অ্যালকোহলও দিবে। কোন অ্যালকোহলগুলো? যাদেরকে জারণ করলে তোমার CH3CO যুক্ত অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায় তারাও তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তো আমরা এখন একটু দেখি আগে আসলে বিক্রিয়াটা শেখার আগে কারা কারা আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তো তুমি একটু চিন্তা করো, যদি তোমাকে আমি বলি যে ভাই এইটা আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা, দেখো এই CHO আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা। তো এই CHO এটাও কিন্তু একটা অ্যালডিহাইড, এটার নাম হচ্ছে মিথানেল। এখন মিথানেল কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা একটু লক্ষ্য করো। মিথানেলের স্ট্রাকচারটা তুমি যদি আঁকো তাহলে কীরকম হয়? HC ডাবল বন্ড OH। তুমি লক্ষ্য করে দেখো এই জায়গাতে কিন্তু আমাদের CH3CO নাই। সো যেহেতু CH3CO নাই, সো আমাদের এইটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। তার মানে আমাদের মিথানেল হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে না। আমি যদি তোমাকে বলি তারপরে দেখো ইথানেল কি দিবে কিনা, CH3CHO, এইটা আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা। দেখো তুমি লক্ষ্য করে দেখো, এখানে আমি যদি ইথানেল স্ট্রাকচারটা আঁকি তাহলে কি আসতেছে? CH3C ডাবল বন্ড OH, তাই না? এটাই তো আমাদের ইথানেলকে ভাঙাতে এভাবে লেখাই যায়। এখন তুমি দেখো এই ইথানেলের মধ্যে কিন্তু CH3COটা আছে। দেখো এই জায়গাতে আমাদের CH3CO আছে, তুমি লক্ষ্য করে দেখো CH3CO আছে। তো যদি CH3CO থাকে তারা আমাদের কি দিবে বলো তো ভাইয়ারা? হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তার মানে আমাদের ইথানেল হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, বাট মিথানেল কিন্তু আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া বা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। তো এই যে মিথানেল হ্যালোফর্ম বা আয়োডোফর্ম দিচ্ছে না, বাট ইথানেল হ্যালোফর্ম বা আয়োডোফর্ম দিচ্ছে। হ্যাঁ, তো এর মধ্যে তুমি চিন্তা করো যে এই দুইটা জিনিসকে কিন্তু তুমি এবার তুমি পার্থক্য করতে পারবা। কি দিয়ে পার্থক্য করতে পারবা? এই যে ক্লোরোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে পার্থক্য করতে পারবা, তাই না? কিন্তু আসলে না, এই জায়গাতে তুমি শুধুমাত্র এদেরকে আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে পার্থক্য করতে পারবা। কেন আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে? ভাই আমি কি বলছি একটু আগে, ক্লোরোফর্মের কিন্তু কোনো সিগনিফিক্যান্ট কালার নাই, তাহলে কালার শো করে কে? আয়োডোফর্ম। এখন তুমি দেখো যে এই দুইটার মধ্যে এইটা কিন্তু তোমার আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, বাট এইটা কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। তো আয়োডোফর্ম বিক্রিয়া দেয় মানে কি? আয়োডোফর্ম উৎপন্ন করবে, মানে হলুদ বর্ণ উৎপন্ন করবে, তাই না? তার মানে দেখো এইটা হলুদ বর্ণ উৎপন্ন করে আয়োডোফর্ম বিক্রিয়ার মাধ্যমে, এইটা হলুদ বর্ণ উৎপন্ন করে না। তাহলে যেটার মধ্যে হলুদ বর্ণ উৎপন্ন হবে আয়োডোফর্ম বিক্রিয়ায় সেটা আমাদের কি? ইথানেল। আর যেটাতে উৎপন্ন হবে না সেটা হচ্ছে আমাদের মিথানেল। তার মানে তুমি কি করতে পারতেছো? এদেরকে পার্থক্য করতে পারতেছো। তো এই আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে কি করে? মিথানেল এবং ইথানেলকে পার্থক্য করে। এটা কিন্তু পরীক্ষা প্রায় সময় আসে, মিথানেল এবং ইথানেলকে কোন বিক্রিয়া দিয়ে পার্থক্য করা যায় বা আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে পার্থক্য করা যায়। আচ্ছা, এবার তুমি চিন্তা করো, যদি তোমাকে আমি এইটা দিই যে CH3,
তারপরে তোমাকে দিলাম হচ্ছে এরকম CH2, তারপরে দিলাম CHO। ভাই এইটা কি, এটাও কিন্তু একটা অ্যালডিহাইড। এখন এই অ্যালডিহাইডটা কি আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা? তো তুমি দেখো এটা আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা। আমি যদি স্ট্রাকচার রাখি তাহলে কি দাঁড়াচ্ছে, CH3 CH2 C ডাবল বন্ড OH। তুমি একটু এখানে লক্ষ্য করে দেখো। এখন আমার শর্ত কি ছিল, CH3CO একসাথে থাকতে হবে, মানে CH3COটা একসাথে আটকায় থাকতে হবে। বাট তুমি দেখো এখানে কিন্তু তোমার CH3COটা একসাথে নাই, CH3 এই জায়গায়, তারপরে CH2, তারপরে CO। সো যেহেতু CH3 আর CO একসাথে নাই, তার মানে কিন্তু এইটাও তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। তার মানে এই যে প্রোপানেল আছে, প্রোপানেলও কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। তাহলে দেখো মিথানেলও দেয় না, ইথানেল দেয়, আবার প্রোপানেলও কিন্তু দেয় না। এখন তোমাকে যদি বলা হয় ইথানেল এবং প্রোপানেলকে কিভাবে পার্থক্য করবা, বা ইথানেল এবং প্রোপানেলকে কীভাবে পার্থক্য করে, ভাই ঠিক সেম আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে এদেরকেও পার্থক্য করা যায়। ঠিক আছে ভাইয়া, ওকে ফাইন। তো এবার আসো, এখন যদি তোমাকে বলি এরকম যে ভাই এইটাকে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা, যে CH3 তারপর তোমাকে বললাম C ডাবল বন্ড O CH3, ভাই এটা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে কিনা। দেখো তোমরা নিজেরাই বলতে পারবা, দেখো CH3CO একসাথে আছে। সো যেহেতু CH3 আর CO আমাদের একসাথে আছে, এই যে CH3CO, সো এইটা আমাদের কি বিক্রিয়া দিবে বলো তো, আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, রাইট, বা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। সো দিস ওয়ান হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। ওকে, আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, এটা আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা। দেখো CH3 তারপরে হচ্ছে CH2, দেখো দিবে, তোমরাই বলো CH2 C ডাবল বন্ড O, রাইট। এবার কি তোমরাই বলো দিবে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, এই যে CH3 দিবে কি দিবে না, হ্যাঁ ভাইয়া দিবে, এটাও দিবে। এখন তোমরা বলবো যে ভাই কেমনে এটা দিবে, দেখো এই দিক থেকে CH3CO নাই, বাট তুমি যদি এই পাশ থেকে চিন্তা করো, এখান থেকে কিন্তু CH3COটা আছে। এই যে দেখো এই জায়গা থেকে কিন্তু আমাদের CH3CO আছে। সো যেহেতু এই পাশ থেকে আমাদের CH3COটা আছে, সো এটা কিন্তু আমাদের কি দিবে বলো তো, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। সো দিস ওয়ান, এটাও আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে দেখো আমরা কিন্তু এখন বুঝে গেছি যে আমাদের কে কে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে আর কে কে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। সো এখানে এইটা কিন্তু আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে, হোয়ারেজ এটা কিন্তু আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া, এটাও কিন্তু আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে। জাস্ট CH3CO থাকলেই হয়েছে, CH3CO থাকলেই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। ওকে, সো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। দেখো এখন যদি তোমাকে এরকম বলি যে ভাইয়া দেখো তো এইটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা, তোমাকে বললাম এরকম যে বাক্স এখানে দিলাম COCH3, এই যৌগটাকে বলা হয় এসিটোফেনল, এটার নাম হচ্ছে এসিটোফেনল। ওকে, এখন এইটা কি আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা। তো তুমি একটু লক্ষ্য করো, আমি যদি এর স্ট্রাকচারটা আঁকি তাহলে কীরকম হয়, এটা হচ্ছে বাক্স, এই যে CO জৈব যৌগের মধ্যে যখনই কার্বন আর অক্সিজেন একসাথে থাকে সেটাকে আমরা কীভাবে লিখি, C ডাবল বন্ড O, এই দিকে হচ্ছে CH3। এখন দেখো তো তুমি, দেখো তো CH3CO একসাথে আছে কিনা, হ্যাঁ ভাইয়া CH3CO একসাথে আছে। সো যেহেতু CH3CO একসাথে আছে, সো তুমি বলো এটা তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে নাকি দিবে না। ইয়েস, এটা তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। সো দিস ওয়ান হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, তার মানে এসিটোফেননও তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। আচ্ছা এবার একটু লক্ষ্য করো তুমি এইটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা। ধরো তোমাকে বললাম CH3 C ডাবল বন্ড O, তারপরে তোমাকে বললাম OH, বলো তো এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা। দেখো খুব সিম্পল, তুমি কিন্তু দেখতেই পাচ্ছ এখানে CH3CO একসাথে আছে, CH3SCOটা একসাথে আছে। সো যেহেতু CH3CO একসাথে আছে, তাহলে অবশ্যই এটা আমাদের কি দিবে বলো তবে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, রাইট। কিন্তু আসলে না, এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। কেন এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, কারণ ভাই এটা অ্যালডিহাইড বা কিটোন না। CH3CO একসাথে আছে ঠিক আছে, বাট এটা তো তোমার অ্যালডিহাইড কিটোন, এটা কি জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডকে হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। কে দেয়, অ্যালডিহাইড বা কিটোন দেয়, এবং CH3CO যুক্ত অ্যালডিহাইড বা কিটোন। সো দিস ওয়ান, এটা তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। আমি যদি তার পরের এক্সাম্পলটা দিই তোমাকে, দেখো তো এইটাকে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা, CH3 তারপরে তোমাকে দিলাম হচ্ছে C ডাবল বন্ড O, এখানে দিলাম NH2, এটা কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা। ভাই এটা কি দিবে না, ভাই এইটাও আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। কেন দিবে না, কারণ দেখো এইটাও কিন্তু আমাদের অ্যালডিহাইড বা কিটোন না, এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, অ্যাসিডের জাতক। সো যেহেতু এটা অ্যাসিডের জাতক, সেটা কিন্তু আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। তাহলে আশা করি তোমরা এখন বুঝে গেছো যে আমাদের আসলে কোন ধরনের অ্যালডিহাইড কিটোনগুলো হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, মানে কারা কারা হ্যালোফর্ম দিবে আর কারা কারা আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। ঠিক আছে, ওকে। তো আমরা কি দেখছি যে অ্যালডিহাইড কিটোন দেয়, আর কে দেয়, আর হচ্ছে অ্যালকোহল দেয়। কোন অ্যালকোহল, যাদেরকে জারণ করলে CH3CO যুক্ত অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়। ওকে, তো কীরকম, চলো আমরা কয়েকটা অ্যালকোহলের এক্সাম্পল দেখি। এখন ধরো তোমাকে আমি এরকম বললাম যে একটু লক্ষ্য করো, তোমাকে দিলাম হচ্ছে CH3, তারপর তোমাকে দিলাম OH। তো এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে মিথানল।
এখন মিথানল দিবে কিনা হ্যালোফর্ম বিক্রিয়া এটা বোঝার জন্য তোমাকে আগে কী করতে হবে, মিথানলকে জারণ করতে হবে। তো তুমি যদি মিথানলের জারণ করো, জারণ করলে মিথানল কি পাওয়া যাবে বলো তো, মিথানল পাওয়া যাবে, অর্থাৎ অ্যালডিহাইড। অ্যালকোহলে জারণ করলে কি পাওয়া যায়, অ্যালডিহাইড পাওয়া যায়। 1 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়, 2 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে কিটোন পাওয়া যায়, আমরা সবাই জানি। তাহলে আমরা এখানে পাবো HCHO। এখন তুমি বলো HCHO কি আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? HCHO হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না? দেয় না। তাহলে যেহেতু HCHO হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, তার মানে আমাদের মিথানলও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। তাহলে মিথানলও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। আমি যদি তোমাকে তার পরেরটা বলি, দেখো তো এইটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কি না, CH3CH2OH, অর্থাৎ ইথানল। তো ইথানল দিবি কিনা, অ্যালকোহল হইলে কি করতে হবে, তাকে আগে জারণ করতে হবে। তো যেহেতু এটা অ্যালকোহল, আমি এটাকে জারণ করব। জারণ করলে আমি কি পাবো, দেখো আমি পাবো CH3CHO, অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, অ্যালডিহাইড পাওয়া যাবে। সো এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। এখন দেখো তো এই অ্যালডিহাইডটা হ্যালোফর্ম দেয় কিনা, হ্যাঁ ভাইয়া এই অ্যালডিহাইডটা কিন্তু হ্যালোফর্ম দেয়, একটু আগে দেখে আসছি। সো যেহেতু এটা হ্যালোফর্ম দেয়, তার মানে ইথানল কিন্তু তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে দেখো মিথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না বা আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, ইথানল হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। তার মানে এখন বলো তো তাহলে মিথানল ও ইথানল কীভাবে পার্থক্য করে? মিথানল ও ইথানল হচ্ছে এই বিক্রিয়া দিয়ে পার্থক্য করে। তার মানে দুইটা জিনিস তুমি খেয়াল করো, এটা পরীক্ষায় আসবে। একটা হচ্ছে মিথানেল ও ইথানেল কোন বিক্রিয়া দিয়ে পার্থক্য করে, আর একটা হচ্ছে মিথানল ও ইথানল কোন বিক্রিয়া দিয়ে পার্থক্য করে। দুই ক্ষেত্রেই উত্তর হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে পার্থক্য করে। ওকে, এখন দেখো তো এটা কি দিবে কিনা। ধরো তোমারে বললাম CH3CH2, তারপরে দিলাম CH2, তারপরে দিলাম OH, অর্থাৎ প্রোপানল দিলাম। এখন এটাকে যদি তুমি জারণ করো কি পাবা, ভাইয়া এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তো 1 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে কি পাওয়া যায়, অ্যালডিহাইড পাওয়া যায়। কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল, 3 কার্বন। তাহলে কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাবো, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাবো। তাহলে CH3CH2CHO। এখন বলো এই অ্যালডিহাইডটা কি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? তোমরা নিজেরাই একটু আগেই দেখে আসছো, এটা কি হ্যালোফর্ম দেয় না? ভাই এটা আমাদের হ্যালোফর্ম দেয় না, তার মানে এই অ্যালকোহলটাও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। তাহলে বুঝতেই পারতেছো যে কোন ধরনের অ্যালকোহলগুলো হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। মানে এটা অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া ঠিক আছে, বাট একই সাথে অ্যালকোহলও দেয়। কোন অ্যালকোহল? যাদেরকে জারণ করলে CH3CO পাওয়া যায়। ওকে, সো আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল দেখি। দেখো তো এই হ্যালোফর্ম, এই অ্যালকোহলটা CH3CH3, এইটাও আমাদের প্রোপানল, বাট এটা হচ্ছে প্রোপানল 2। আগেরটা হচ্ছে প্রোপানল 1, এটা হচ্ছে প্রোপানল 2। তো তুমি যদি এই প্রোপানল 2 এর জারণ করো, তাহলে ভাই তুমি কি পাবা, প্রোপানল 2 এর জারণ করলে তুমি পাবা CH3। দেখো এটা কি 2 ডিগ্রি অ্যালকোহল, তো 2 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে কি পাওয়া যায়, কিটোন পাওয়া যায়। তো কোন বরাবর কিটোন পাওয়া যায়, বা যেই বরাবর অক্সিজেন থাকে সেই বরাবর কিটোন পাওয়া যায়, অর্থাৎ এই বরাবর আমাদের ডাবল বন্ড ও তারপর হচ্ছে CH3, তার মানে আমি হচ্ছে কিটোন পাচ্ছি। এখন এই কিটোনটা হ্যালোফর্ম দেয়, ইয়েস এই কিটোনটা হ্যালোফর্ম দেয়। সো যেহেতু এই কিটোনটা হ্যালোফর্ম দেয়, তার মানে এই অ্যালকোহলটাও তোমার হ্যালোফর্ম দিবে। তাহলে খেয়াল করো, প্রোপানল 1 এটা আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, বাট প্রোপানল 2 এটা আমাদের হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়া কিন্তু দেয়। তার মানে আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে কিন্তু তুমি প্রোপানল 1 এবং প্রোপানল 2 এর মধ্যেও পার্থক্য করতে পারতেছো। তো এই কোশ্চেনগুলোই, এই টাইপের ট্রিকি কোশ্চেনগুলোই তোমার বুয়েটে আসে, যে তুমি প্রোপানল 1 ও প্রোপানল 2কে পার্থক্য করতে পারবা, মানে কি দিয়ে, দুইটা বিক্রিয়া লেখো। তো দেখো এটা যেহেতু 1 ডিগ্রি অ্যালকোহল, এটা যেহেতু 2 ডিগ্রি অ্যালকোহল, তো 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকোহলকে কিন্তু তুমি লুকাস বিকারক দিয়ে পার্থক্য করতে পারো, রাইট? একটা। এবং তোমাকে যদি বলে এদেরকে পার্থক্য করার জন্য 2টা বিক্রিয়া লেখো, তো একটা তুমি না হয় লুকাস বিকারক দিলে, তাহলে আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে আয়োডোফর্ম বিক্রিয়া। কারণ আয়োডোফর্ম বিক্রিয়া এটা আয়োডোফর্ম দেয় না, বাট এটা কিন্তু তোমার আয়োডোফর্ম দেয়। ঠিক আছে ভাইয়ারা? তো এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে, এবং ট্রিকি কোয়েশ্চেন আসে। এগুলো এমসিকিউর জন্য যেমন ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু আমাদের রিটেনের জন্য ইম্পর্ট্যান্ট। তো তোমাকে এই জন্য কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে যে কারা কারা দেয়। ওকে, তো বিক্রিয়া বোঝার আগে তোমাকে আগে এটা বুঝতে হবে যে ওই বিক্রিয়া দেওয়ার জন্য আসলে যোগ্য কারা কারা। তো আমরা মোটামুটি এখন বুঝে ফেললাম যে আমাদের কে কে আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়া আমাদের দিবে। ওকে, তো তোমার এইখান থেকে আয়োডোফর্ম থেকে বারবার মাথায় রাখো, একটা জিনিস লিখে রাখো সবাই, যে মিথানেল এবং ইথানেলকে পার্থক্য করে আয়োডোফর্ম দিয়ে, ইথানেল এবং প্রোপানেলকেও পার্থক্য করে আয়োডোফর্ম দিয়ে, মিথানল এবং ইথানলকেও পার্থক্য করে আয়োডোফর্ম দিয়ে, প্রোপানল 1 এবং প্রোপানল 2 এদেরকেও পার্থক্য করা যায় আয়োডোফর্ম দিয়ে। তো এই জিনিসগুলো পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে? ওকে, তো আমরা তো এতক্ষণ ধরে কি দেখলাম, কে কে দিবে, কারা কারা এলিজিবল সেটা দেখলাম। এবার আমাদের কাজ হচ্ছে বিক্রিয়াটা শেখা, যে এই বিক্রিয়াটা আসলে কি। ওকে, তো এই বিক্রিয়াটা কি, সিম্পল, যে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিবে, এরকম একটা অ্যালডিহাইড বা কিটোন আমরা নিব। সো কারা দিবে, যাদের মধ্যে CH3CO থাকবে।
CH3CO যুক্ত অ্যালডিহাইড বা কিটোন। তো এইখানে যদি হাইড্রোজেন থাকে তাহলে জিনিসটা হবে অ্যালডিহাইড, আর এখানে যদি আর থাকে তাহলে জিনিসটা হবে হচ্ছে তোমার কিটোন। এখানে হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড, আর যদি আর থাকে তাহলে হবে কিটোন, মানে অ্যালকাইল থাকলে হচ্ছে কিটোন, তাই না? তাহলে আমরা CH3CO যুক্ত যে কোনো অ্যালডিহাইড বা কিটোন নিব, তার সাথে আমরা একটা হচ্ছে হ্যালোজেন ইউজ করব, এবং আমরা এখানে একটা ক্ষার নিব। এটা হইতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড, হইতে পারে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ইভেন হইতে পারে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ যে কোনো ধরনের তুমি একটা ক্ষার নিবা। এই ক্ষার নিয়ে তুমি 60°C তাপমাত্রায় উত্তপ্ত করবা। তুমি যদি 60°C তাপমাত্রায় উত্তপ্ত করো তাহলে এইখান থেকে তুমি কি পাবা? দেখো বিক্রিয়ার নাম কি? হ্যালোফর্ম বিক্রিয়া, ক্লোরোফর্ম বিক্রিয়া বা আয়োডোফর্ম বিক্রিয়া। তার মানে তুমি এখানে হ্যালোফর্ম পাবা। এখানে হ্যালোজেন দিচ্ছি, তাহলে আমি হ্যালোফর্ম পাবো। তো হ্যালোফর্ম মানে কি বলো তো? CH3, এটাই হচ্ছে আমাদের হ্যালোফর্ম। তার মানে তুমি এখানে হ্যালোফর্ম পাবা মাস্ট। অ্যান্ড বাই প্রোডাক্টগুলো কী পাবা? তো এইটা আগে একটু বোঝার ট্রাই করো, এই জিনিসটা একটু তোমাদেরকে ক্লিয়ার করি। শোনো, মনে রাখবা সবসময় যে ক্লোরিনেশন হয় বা হ্যালোজিনেশন হয় সবসময় আলফা কার্বনে। হ্যালোজিনেশন সবসময় কোন কার্বনে হওয়া ট্রাই করে? আলফা কার্বনে। তোমার এখানে আলফা কার্বন কোনটা? দেখো ভাই, এখানে আলফা কার্বন হচ্ছে এইটা, এবং এই বিক্রিয়াটা তোমাদের অ্যাসিডের মধ্যে ভাইয়া পড়াইছি, তাই না? ওকে, তাহলে কি হিসেবে হ্যালোফর্ম মানে মানে হ্যালোজিনেশন কোথায় হয়? হ্যালোজিনেশন হবে আলফা কার্বনে। তো এই আলফা কার্বনে হ্যালোজিনেশন হবে। তো তুমি যে বলতেছো বিখ্যাত যে CH3CO যুক্তই হইতে হবে, CH3CO যুক্ত অ্যালডিহাইড বা কিটোনই হইতে হবে। কেন? কারণ হচ্ছে এই CH3CO হইলে এটা তো CO, তাহলে এটা কি আলফা কার্বন। এই আলফা কার্বনে দেখো 3টা হাইড্রোজেন আছে। তো হ্যালোফর্ম বানাইতে হইলে তোমাকে কয়টা হ্যালোজেন থাকতে হয়? 3টা হ্যালোজেন থাকতে হয়। তো এই যে এই জায়গাতে 3টা হাইড্রোজেন আছে বলেই এটা তোমার হ্যালোফর্ম বিক্রিয়া আসলে দেয়। বুঝতে পারছো? তো এখন এখানে 3টা হাইড্রোজেনকে আমরা রিপ্লেস করব 3টা ক্লোরিন দিয়ে। তো মনে রাখবা কি হয় একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল, এই যে বিখ্যাত CH3টা আছে এইখানে, এই যে বিখ্যাত CH3, এই যে আলফা কার্বনের যে কার্বনটা আছে এর মধ্যে 3টা হাইড্রোজেন আছে। এই বিখ্যাত CH3টাই তোমার তৈরি করবে CHX3, অর্থাৎ এটাই তোমার হ্যালোফর্ম উৎপন্ন করে। ওকে, তাহলে এটা কি তৈরি করে? হ্যালোফর্ম উৎপন্ন করে। এবার দেখো বাকি যেই কার্বনটা থাকবে, বাকি যেই কার্বনটা আছে এটা অ্যাসিডে পরিণত হয়ে যাবে, অ্যাসিডে পরিণত হবে। এখন বলতে পারো ভাইয়া কেন অ্যাসিডে পরিণত হবে? দেখো কেন হবে, কারণটা হচ্ছে তোমার এখানে হ্যালোজেন আছে। তোমরা সবাই জানো হ্যালোজেন সাধারণত কি বলো তো? এগুলো হচ্ছে আমাদের মৃদু জারক, মৃদু জারক। তাহলে যেহেতু এটা জারক, সো এটা এই জিনিসটাকে জারিত করে এটা অ্যাসিডে পরিণত করে ফেলবে। তাহলে দেখো এই যে ফার্স্টে CHX3, এটা CHX3 অর্থাৎ হ্যালোফর্ম উৎপন্ন করবে। বাকি এই যে C ডাবল বন্ড ও, এই যে C ডাবল বন্ড ও যে কার্বনটা আছে এই কার্বনটা হয়ে যাবে অ্যাসিড, অর্থাৎ HOOC, জৈব অ্যাসিডে পরিণত হয়ে যাবে। ওকে, এবার দেখো বাকি এই দেখো এই কার্বনের এক হাত ফাঁকা, এই হাত ফাঁকা, ফাঁকা হাত, ঠিক আছে ফাঁকা, এবং তার সাথে কি আছে? H অথবা R, তাহলে এই হাতেও থাকবে H অথবা R। মানে যদি হাইড্রোজেন থাকে তাহলে হাইড্রোজেন, যদি আর থাকে তাহলে আর। ওকে, যদি হাইড্রোজেন থাকে তাহলে হাইড্রোজেন, যদি আর থাকে তাহলে আর। তাহলে এই জিনিসটা অ্যাসিডে পরিণত হয়ে যাবে, এই জিনিসটা অ্যাসিডে পরিণত হয়ে যাবে। তাহলে দেখো এই যে সিটা আছে, সিটা কিসে পরিণত হয়ে যাবে? অ্যাসিডে পরিণত হয়ে যাবে। তাহলে বিখ্যাত CH3 আলফা কার্বন, এই যে আলফা কার্বনে 3টা হাইড্রোজেন আছে, মানে এই CH3টা কি হয়ে যাবে? CHX3, হ্যালোজেন হয়ে যাবে, হ্যাঁ ক্লোরোফর্ম হয়ে যাবে, আর বা হ্যালোফর্ম হয়ে যাবে। আর যেই C ডাবল বন্ডটা আছে এটা কি হয়ে যাবে? এটা আমাদের অ্যাসিড হয়ে যাবে, এটা আমাদের অ্যাসিড হয়ে যাবে। বাকি হাতে যা আছে তাই থাকবে, বাকি হাতে H অথবা আর আছে, H থাকলে H থাকবে, আর থাকলে আর থাকবে, কোনো সমস্যা নেই। এবার তুমি খেয়াল করো, তাহলে তুমি দেখতেই পাচ্ছ এটা হয়ে গেল CH3, বাকিটা হয়ে গেল H অথবা আর COOH। এটা একটা কি? এটা একটা কি তোমরাই বলো, এটা একটা কি? এটা হচ্ছে আমাদের একটা অ্যাসিড। তো এটা যেহেতু অ্যাসিড, দেখো বিক্রিয়া পাত্রে কি আছে? বিক্রিয়া পাত্রে তোমার ক্ষার আছে, তাহলে অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ আর পানি। তাহলে দেখো এটা হচ্ছে অ্যাসিড, তাহলে এর সাথে এই সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। তাহলে আমাদের উৎপাদটা কী হবে? দেখো উৎপাদটা হবে এরকম, H অথবা আর, C ডাবল বন্ড ও H, অ্যাসিড, সেটা ক্ষারের সাথে বিক্রিয়া করছে, তাহলে কি? Na। অথবা এই জায়গায় সোডিয়ামের জায়গায় পটাশিয়াম থাকতে পারে, অথবা ক্যালসিয়াম থাকতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা থাকলেই হয়েছে, ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে তোমার এখানে মেইন উৎপাদ। এবং এর সাথে কি উৎপন্ন হবে? দেখো অ্যাসিড, দেখো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ আর পানি। তাহলে অবশ্যই এখানে আমাদের পানি উৎপন্ন হবে, রাইট? এই যে লবণ, এটা হচ্ছে লবণ আর পানি। এবং একই সাথে এখানে আরেকটা জিনিস উৎপন্ন হয়, সেটা হচ্ছে আমাদের এই যে ধাতুগুলো আছে এগুলো হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে হ্যালাইড তৈরি করে, অর্থাৎ সোডিয়াম হ্যালাইড বা পটাশিয়াম হ্যালাইড, এনিথিং যে কোনো কিছু উৎপন্ন করতে পারে।
ওকে, যেমন এখানে সোডিয়াম বা পটাশিয়াম যে কোনো কিছু থাকতে পারে এরকম আর কি। সো এই জিনিসটা তো তোমার মেইন উৎপাদ বেসিক্যালি হচ্ছে এই দুইটা, তো এই দুইটা লিখলেই হবে। এই পানি আর সোডিয়াম হ্যালাইড তুমি লিখলেও হবে, না লিখলেও হবে, কোনো সমস্যা নাই। তো চলো আমরা দুইটা প্র্যাকটিস করি এখান থেকে। ওকে, আগে একটু তোমাদের বুঝাই। ধরো আমি তোমাকে এবার এরকম দিলাম যে ভাইয়া CH3 তারপরে CHO। ওকে, এইটার মধ্যে আমি কি দিলাম? এটার মধ্যে আমি দিলাম হচ্ছে তোমার আয়োডিন, আর তোমার মধ্যে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন দেখো হ্যালোজেন আর সোডিয়াম হাইড্রোক্সাইড, আয়োডিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড একসাথে আছে। তো হ্যালোজেন আর সোডিয়াম হাইড্রোক্সাইড মানে যদি একসাথে থাকে তাহলে এটা কোন বিক্রিয়া দেয়? এটা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। এখন আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়ার জন্য তোমাকে কি দেখতে হবে? জিনিসটা যোগ্য কিনা, এটা হ্যালোফর্ম বিক্রিয়ার জন্য যোগ্য কিনা। ভাই এটা কি হ্যালোফর্ম বিক্রিয়ার জন্য যোগ্য? ইয়েস, এটা আমাদের হ্যালোফর্ম বিক্রিয়ার জন্য যোগ্য, তাহলে এটা আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এখন কীভাবে দিবে? এটাকে আমি একটু স্ট্রাকচারটা এখানে নেই, দেখো এটার স্ট্রাকচারটা কি? এটার স্ট্রাকচারটা হবে এরকম CH3COOH, তাই না? এই তো। এখন তোমরাই বলো এখান থেকে যে ভাইয়া এই যে CH3টা আছে, এই CH3টা কী তৈরি করবে? এটা তৈরি করবে হচ্ছে CHI3, যেহেতু এখানে আয়োডিন আছে তো CHI3, তাহলে আমরা পাবো হচ্ছে CHI3 যোগ, এরপরে কি আছে? এই কার্বনটা কি হয়ে যাবে? এই কার্বনটা হয়ে যাবে HOOC, অর্থাৎ জৈব অ্যাসিড হয়ে যাবে, তাই না? এই কার্বনটা ওকে হয়ে গেল, সাথে আছে হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেনই থেকে যাবে, যা আছে তাই। তাহলে এখন দেখো এই অ্যাসিডটা আছে, এটা আবার ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করবে, তাহলে আমরা কী পাবো? HCOONA, রাইট? আর আমরা পাবো হচ্ছে এখান থেকে পানি, আর পাবো সোডিয়াম আয়োডাইড। এই যে CH3 এটার নাম কি? এটার নাম হচ্ছে আয়োডোফর্ম। আর আয়োডোফর্মের বর্ণ কীরকম? এটার বর্ণ কেমন বলো তো? এটার বর্ণ হবে তোমার হলুদ। সো এটা হচ্ছে আমাদের হলুদ কালার। এবার সো দেখো এই হচ্ছে আমাদের কাহিনী। এইভাবে হচ্ছে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া বা ক্লোরোফর্ম বিক্রিয়ার মাধ্যমে আমরা ক্লোরোফর্ম উৎপন্ন করতে পারি, ওকে, বা আয়োডোফর্ম উৎপন্ন করতে পারি, বা আমরা হ্যালোফর্ম উৎপন্ন করতে পারি। ওকে, সো এটা একটা খুবই বিখ্যাত রিয়াকশন। এই রিয়াকশন থেকে পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন আসে। এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। চলো আমরা আরও কিছু প্র্যাকটিস করি। ধরো তোমাকে আমি এরকম দিলাম যে CH3, তারপর তোমাকে দিলাম হচ্ছে C+O, তারপরে দিলাম CH3। ওকে, এবং এটার মধ্যে আমি তোমাকে দিলাম ক্লোরিন, আর দিলাম হচ্ছে NaOH, আর 60°C তাপমাত্রা আছে, ওটা আমি লিখলাম না আছে। তাহলে এখন বলো তো কী হবে? এই যে CH3টা আছে, CH3টা কী হয়ে যাবে? CHCl3। ওকে, বাকি কার্বনটা কি হয়ে যাবে? বাকি কার্বনটা হয়ে যাবে অ্যাসিড, অর্থাৎ HOOC, সাথে কি আছে? CH3, তাহলে কি হবে? CH3COOH, বাট এটা তো অ্যাসিড, তো ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ, পানি, আর এখানকার সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড। ওকে, এই দ্যাটস ইট, শেষ। দেখছো কত সহজ? তো জিনিসগুলো আগে একটু ফিল করে বুঝতে পারলে যে কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, এটা বুঝতে পারলে তুমি অটোমেটিক্যালি বিক্রিয়াগুলো নিজেরাই সলভ করে ফেলতে পারবা। ওকে, সো আমরা ধরো আরেকটা বিক্রিয়া দিই। ধরো তোমাকে আমি এটা দিলাম, যেমন এটা আমাদের বুয়েট ভর্তি পরীক্ষাতে আসছে, COCH3। ওকে, COCH3, তো এইটা আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে। এখানে ধরো আমি আয়োডিন দিলাম আর সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এখন এই বিক্রিয়াটা কী হবে? এটা তুমি নিজেই পারবা। দেখো তো ভাই এই বিক্রিয়াটাকে বলে অ্যাসিটোফেনম। তো এর মধ্যে তুমি দেখো বাক্স C+O CH3, এটা কি হ্যালোফর্ম দেয় কিনা? হ্যাঁ দেয়। এখন কোনটা তোমার হচ্ছে হ্যালোফর্ম তৈরি করবে? কোনটা? এই CH3টা হ্যালোফর্ম তৈরি করবে। তাহলে এই CH3টা কী হয়ে যাবে বলো তো? CHI3, অর্থাৎ আয়োডোফর্ম তৈরি করবে। আয়োডোফর্মের বর্ণ কীরকম? হলুদ, তাই না? ওকে, বাকি যেই সিওটা আছে এটা কী হয়ে যাবে? COOH। বাকি হাতে কি আছে? বাক্স, তাহলে কি তৈরি করবে? বাক্স, তারপরে কি? COOH তৈরি করবে, H, তাই না? অ্যাসিড হয়ে যাবে বাকিটা, বাকি অংশটুকু অ্যাসিড হয়ে যাবে। বাট এটা কি অ্যাসিড আছে না ক্ষার আছে? তাহলে কি তৈরি করবে? Na, তারপর পাবো পানি, আর পাবা সোডিয়াম আয়োডাইড, দ্যাটস ইট। আর এটার কালার কীরকম? এটা কালার হচ্ছে তোমার হলুদ। ওকে, আয়োডোফর্ম যেহেতু, সোডিয়াম বর্ণ হচ্ছে হলুদ। সো এবার তুমি চিন্তা করো, এখন যদি তোমাকে আমি এরকম একটা জিনিস দিই, এইটা কি হবে? দেখো তো এটা কি হবে? ধরো তোমাকে আমি বললাম CH3CH2OH, CH3CH2OH। তো এই যে CH3CH2OH আছে, এইটাতে তুমি কিভাবে কি করবা? খেয়াল করো, এটাতে কি করবা? CH3CH2OH। তো এইটার মধ্যে যদি আমি দেই Cl2 আর NaOH দিলাম, এখন এটা কি অ্যালডিহাইড বা কিটোন? না, এটা কি অ্যালকোহল।
তো অ্যালকোহল হলে কি করতে হবে, তোমাকে দেখতে হবে এই অ্যালকোহলটাকে জারণ করলে কি পাওয়া যায়। এই অ্যালকোহলটাকে তুমি যদি জারণ করো, তুমি মনে মনে জারণ করবে, এটাকে মনে মনে জারণ করে বা খাতার মধ্যে পেন্সিল দিয়ে একটু জারণ করে দেখো, এটাকে জারণ করলে কী পাওয়া যায়, CH3CHO। এখন বলো এইটা কি হ্যালোফর্ম দেয়? হ্যাঁ, এইটা হ্যালোফর্ম দেয়। তাইলে এইবার এইটার সাথে এইগুলোর বিক্রিয়া করবা, তাহলে এই যে CH3 আছে এটা কি তৈরি করবে, CHCl3। ওকে, বাকি কি C ডাবল বন্ড OH, তাহলে কি তৈরি করবে, এইচ। তোমরা ভাঙা করে দেখো, C ডাবল বন্ড O, তারপর Na, আর পাবো পানি, আর পাবো সোডিয়াম ক্লোরাইড। ওকে, সো নিজেরা জাস্ট একটু বাসায় নিজেরা জাস্ট দিই করে এটা একটু ভাঙা লিখলেই বুঝতে পারবা, এই বিক্রিয়া অলরেডি করাইছি। ঠিক আছে, তো এই হচ্ছে ভাই আমাদের কি বিক্রিয়া বলো তো, এটাই হচ্ছে আমাদের ক্লোরোফর্ম বা হ্যালোফর্ম রিঅ্যাকশন। ঠিক আছে, এটাই আমাদের ক্লোরোফর্ম বা হ্যালোফর্ম রিঅ্যাকশন। সো আশা করি এই যে কিভাবে আমরা আমাদের হ্যালোফর্ম বিক্রিয়ার মাধ্যমে বা ক্লোরোফর্ম বিক্রিয়ার মাধ্যমে বা আয়োডোফর্ম বিক্রিয়ার মাধ্যমে এগুলো তৈরি করতে পারি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এখান থেকে যে কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসবে, তোমাকে বিক্রিয়া লিখতে বলবে, মাঝে মাঝে যেমন এটা বইটা আসছে বিক্রিয়া লিখতে বলছে, আর মোস্ট অফ দ্য টাইমই আসলে তোমাকে ব্যাখ্যা করতে বলে এইটার মধ্যে কীভাবে পার্থক্য করবা, বা এইটা হ্যালোফর্ম দিলেও অন্যটা তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না কেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা হোপফুলি এখন পারবো। ওকে, সো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আরেকটা প্রস্তুতি, 3 নম্বর প্রস্তুতি। ওকে, এটা আমরা অলরেডি দেখে ফেলছি, এগুলো সব শেষ। সেটা হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার থেকে। তো হ্যাঁ, ক্লোরোফর্ম আমরা ব্লিচিং পাউডার থেকেও বানাতে পারি। এখন ব্লিচিং পাউডার থেকে তুমি কীভাবে ক্লোরোফর্ম বানাবা আগে একটু দেখো, সিম্পল জিনিস। ব্লিচিং পাউডারের সংকেত কি, ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl, এটা হচ্ছে ব্লিচিং পাউডার, তাই না? এখন এই ব্লিচিং পাউডারকে তুমি যদি পানির মধ্যে দাও তাহলে কি হয়, বা ব্লিচিং পাউডারে পানির মধ্যে দিলে ব্লিচিং পাউডার কী তৈরি করে, ব্লিচিং পাউডারে পানির মধ্যে দিলে ব্লিচিং পাউডার তৈরি করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর তৈরি করে হচ্ছে ক্লোরিন। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন উৎপন্ন করে। এখন তুমি বলো, তুমি বানাবা ক্লোরোফর্ম, তো ক্লোরোফর্ম বানাবা, তো ব্লিচিং পাউডারে পানির মধ্যে দিয়ে তুমি কি পাইছো, তুমি পাইছো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর পাইছো ক্লোরিন। এই যে এটা কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি একটা ক্ষার, আর ক্লোরিন কি, ক্লোরিন তো ক্লোরিনই। এবং তোমরা জানো ব্লিচিং পাউডারে পানির মধ্যে দিলে কি হয়, গরম হয়ে যায়, তাই না? পরিবেশ গরম হয়ে যায়, মানে বাইরেটা পুরো গরম হয়ে যায়। তার মানে তাপ আছে, ক্ষার আছে, আবার তোমার ক্লোরিনও আছে। তো এখন তুমি বলো তো, তুমি যদি এই জায়গাতে সিম্পল যে কোনো একটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, এরকম যে কোনো একটা অ্যালডিহাইড দাও বা অ্যালকোহল দাও, বা মানে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, মানে এটা আসলে একটা হ্যালোফর্ম বিক্রিয়াই, আর কিচ্ছু না। হ্যালোফর্ম বিক্রিয়া ছাড়া কিচ্ছু না, জাস্ট হ্যালোফর্ম বিক্রিয়া দিবে বা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, এরকম যে কোনো একজনকে তুমি যদি নাও, যে কোনো একটাকে, এটা এলডিআই মানে CH3CH হইতে পারে, একটা অ্যালকোহল হইতে পারে যারা অ্যালোফর্ম দিবে, বা একটা কিটোন হইতে পারে, যে কোনোটাকে নিবা। তো নিলে এই যে ব্লিচিং পাউডার থেকে যেগুলো উৎপন্ন হয়েছে এগুলো দিয়ে দিবা, Cl আর CaOH2 দিয়ে দাও। তাহলে দেখো ক্ষার এবং এখানে গরমও আছে, তাপও আছে, তাহলে কি হবে, হ্যালোফর্ম বিক্রিয়া। তাহলে CH Cl3 ক্লোরোফর্ম পাচ্ছ, প্লাস এটা হয়ে যাবে HCOOOOH। এখন এখানে ক্ষারকে ক্যালসিয়াম, তাহলে এখানে কে যাবে, ক্যালসিয়াম যাবে। ক্যালসিয়াম, বলো ক্যালসিয়ামের যোজনী কত, 2, তাহলে পুরোটাকে ব্র্যাকেট দিয়ে দিতে হবে 2। ভাই বলতে পারো ভাই এতক্ষণ তাহলে দিলেন না কেন, কারণ ওইখানে ছিল সোডিয়াম, সোডিয়ামের যোজনী কত, 1, তো HCOONA, বাট এখানে ক্যালসিয়াম বসতে, ক্যালসিয়ামের যোজনী 2, সো এর যোজনী এর কাছে, ওর যোজনী ওর কাছে, শেষ। আর বাকিগুলো তো তোমরা জানোই, বাকিগুলো হচ্ছে আমাদের, আমরা সবাই জানি আমাদের এখানে যাবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। সো এই হচ্ছে আমাদের কাহিনী। তার মানে যদি তোমার বলে ব্লিচিং পাউডার থেকে ক্লোরোফর্ম বানাও, আসলে ভাইয়া ব্লিচিং পাউডার থেকে তুমি যে ক্লোরোফর্মটা বানাচ্ছ এটা কি বলো তো, এটা আসলে হচ্ছে তোমার এই যে ব্লিচিং পাউডার থেকে তুমি যে ক্লোরোফর্মটা বানাচ্ছ এটা আসলে একটা হ্যালোফর্ম রিঅ্যাকশন, এটা একটা হ্যালোফর্ম বিক্রিয়া, আর কিছুই না, হ্যালোফর্ম বিক্রিয়া। তো একই জিনিস মিন করে আসলে, ঠিক আছে? ব্লিচিং পাউডার থেকে ক্লোরোফর্ম সেম জিনিস বা একই জিনিস মিন করে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমরা ক্লোরোফর্মের সব বিক্রিয়াগুলো দেখে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে আমরা যখনই কোনো কিছুর বিক্রিয়া দেখি, বিক্রিয়ার পরে আমাদের কাজ কি, কাজ হচ্ছে এদের যে কোনো কিছুর প্রস্তুতি দেখার পরে আমাদের কাজ হচ্ছে তার বিক্রিয়াগুলো শেখা। তা আমরা তো প্রস্তুতি দেখলাম, প্রস্তুতির পরে এবার আমরা কি দেখব, ক্লোরোফর্মের বিক্রিয়া। তো এই ক্লোরোফর্মের বিক্রিয়াগুলো তোমরা পড়ে ফেলছো, এগুলো পড়াইছি তোমাদেরকে ক্লাসের মাঝখানে, অলরেডি এগুলো পড়ানো শেষ। প্রথমটা হচ্ছে ক্লোরিটন বা ঘুমের ওষুধ প্রস্তুতি। আচ্ছা, এখন ক্লোরিটন বা ঘুমের ওষুধ কীভাবে প্রস্তুত করে? ক্লোরিটন হচ্ছে একটা ঘুমের ওষুধ, ঠিক আছে? তো ক্লোরিটন বা ঘুমের ওষুধ কেমনে বানায় দেখো, তুমি একটা ক্লোরোফর্ম নেবা CaCl3, এই ক্লোরোফর্মের সাথে তুমি কিটোনের বিক্রিয়া দিবা, কিটোন
এই প্রোপাননের বিক্রিয়া দিবা, CH3C ডাবল বন্ড ও CH3, অর্থাৎ প্রোপাননের বিক্রিয়া দিবা। তুমি যদি এই ক্লোরোফর্মের সাথে প্রোপাননের বিক্রিয়া দাও, তাইলেই তুমি ক্লোরিটন বা ঘুমের ওষুধ পাবা। এই দুটো জিনিস বিক্রিয়া করে কি তৈরি করে? এই দুইটা জিনিস বিক্রিয়া করলে তোমার উৎপন্ন হবে ক্লোরিটন, উৎপন্ন হবে ক্লোরিটন। ক্লোরিটন হচ্ছে একটা ঘুমের ঔষধ, ক্লোরিটন, ঠিক আছে, ক্লোরিটন পাবো। তা এখন বিক্রিয়াটা কীভাবে হয়? দেখ, এই বিক্রিয়া তোরা সবাই পারবি। কেমনে? দেখ ভাইয়া, ক্লোরোফর্ম CHCl3 লিখলাম, CHCl3, এরপর লিখলাম হচ্ছে কিটোন CH3C ডাবল বন্ড ও CH3, বিক্রিয়া সবগুলো তোরা পারিস। আসো দেখো, খেয়াল করো, বলো ক্লোরোফর্মটা কেমনে ভাঙে? ক্লোরোফর্মটা কীভাবে ভাঙে? আমরা সবাই জানি ক্লোরোফর্মটা কেমনে ভাঙে, CCl3 আর H, যেখানে H প্লাস CCl3 মাইনাস। ভাইয়া কিটোনরে কেমনে ভাঙে? তোমরা জানো কিটোনের কি বন্ধন ভাঙে? অ্যালডিহাইড কিটোনের কীভাবে বিক্রিয়া দেয়? অ্যালডিহাইড কিটোন কেবল নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। সংযোজন বিক্রিয়া কেমনে দেয়? পাই বন্ধন ভেঙে দুই হাত ফাঁকা হয়, তাহলে কী হবে? CH3C, এইদিকে CH3, এই ডাবল বন্ড অক্সিজেন, দুইটা বন্ধন ছিল, এই একটা বন্ধন ভেঙে যাবে, ভেঙে গেলে কী হবে? এর এক হাত ফাঁকা, এর এক হাত ফাঁকা। এখন বলো K প্লাস K মাইনাস, K প্লাস K মাইনাস, তোমরা জানো এখানে আমার CH3 এটা হচ্ছে আমাদের প্লাস, এই অক্সিজেনটা হচ্ছে আমাদের মাইনাস। কেন? কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এই যে কার্বন, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম, তাই এটা প্লাস। এখানে H প্লাস, তারপরে কি CCl3 মাইনাস, তাই না? ওকে, তাহলে এবার কী করবা বলো তো ভাইয়া? নেগেটিভ যাবে কার কাছে? নেগেটিভ যাবে আমাদের পজিটিভের কাছে, তাহলে এই যে CCl3 এটা যাবে এইখানে, আর পজিটিভটা যাবে নেগেটিভের কাছে এখানে। এই যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ, এটা কি বলা হয়? ক্লোরিটন। সো দিস ওয়ান, এটার নামই হচ্ছে আমাদের ক্লোরিটন, এটাই হচ্ছে ক্লোরিটন। তো এটা আমাদের মাঝে মধ্যে আসে পরীক্ষায়, ক্লোরিটনের সংকেত লিখো বা ক্লোরিটনের প্রস্তুতি লিখো। সো দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের ক্লোরিটন। ক্লোরিটন হচ্ছে একটা ঘুমের ওষুধ, ঠিক আছে। এরপরেরটা দেখো কি, সেটা হচ্ছে ক্লোরোপিক্রিন বা টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাস, ঠিক আছে। তো এখন দেখো ক্লোরোপিক্রিন বা টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাস। তো টিয়ার গ্যাস তো কি তোমরা জানোই, টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাস, যেটা হচ্ছে পুলিশ মারে, ওই যে বিভিন্ন সময় যে বিরোধী দলের উপর দেবা পুলিশ দেবা, প্রায় সময় দেবা টিয়ার গ্যাস মারে। টিয়ার গ্যাস দেখলে এই গ্যাস যখন চোখের মধ্যে যায় তখন প্রচুর কান্না আসে, চোখ দিয়ে কিছু দেখা যায় না, খালি পানি পড়তে থাকে। তো এটা হচ্ছে আমাদের, এটার বাণিজ্যিক নাম হচ্ছে তোমার ক্লোরোপিক্রিন, ঠিক আছে। তো এই যে ক্লোরোপিক্রিন, এই ক্লোরোপিক্রিন কীভাবে প্রস্তুত করে? ওকে, দেখি আমরা ক্লোরোপিক্রিন কীভাবে প্রস্তুত করে। ক্লোরোপিক্রিন কীভাবে প্রস্তুত করবে? হ্যাঁ দেখো, কার বিক্রিয়া শিখতেছো? ক্লোরোফর্মের বিক্রিয়া। তাহলে অবশ্যই ক্লোরোফর্ম থাকবে, সাথে কি থাকবে ভাইয়া? সাথে হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড থাকবে, HNO3 কনসেন্ট্রেটেড গাঢ় নাইট্রিক অ্যাসিড থাকবে। তুমি যদি এই গাঢ় নাইট্রিক অ্যাসিড দাও এই ক্লোরোফর্মের সাথে, এবং এখানে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, H2SO4 গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে দাও, তাইলেই তুমি পাবা হচ্ছে ক্লোরোপিক্রিন, তাইলেই পাবা ক্লোরোপিক্রিন, ওকে, ক্লোরোপিক্রিন। তো এটা আশা করি তোমাদের পড়াইতে হবে না, তোমরা নিজেরাই পারবা। কেন? দেখো বিক্রিয়াটা আসলে খুবই সহজ, বিক্রিয়াটা সহজ, এবং এই বিক্রিয়া তোমরা দেখছো, আগেও দেখছো, ওকে, কয়দিন আগেও পড়াইছি তোমাদের। তো এখন খেয়াল করো, তো এইখানে যে ক্লোরোফর্ম আমরা কীভাবে ভাঙবো ভাইয়া বলো তো? ক্লোরোফর্মটা কীভাবে ভাঙে? CCl3 আর হচ্ছে H প্লাস CCl3 মাইনাস। বলো নাইট্রিক অ্যাসিডটা কেমনে ভাঙে? তার বাপ আছে, তার বাপকে সালফিউরিক অ্যাসিড আছে। তো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড কেমনে ভাঙে ভাইয়া? ক্ষার হিসেবে ভাঙে, তাহলে OH NO2, যেখানে OH হচ্ছে নেগেটিভ, NO2 হচ্ছে পজিটিভ। ভাঙাভাঙি বহু শিখাইছি জীবনে। এখানকার H প্লাস, এখানকার OH মাইনাস মিলে কি বানাবে? কি বানাবে বলো তো? H প্লাস আর OH পানি, তাহলে বাকি থাকতেছে কি বলো? বাকি থাকতেছে আমাদের CCl3NO2 আর পাবা পানি। এই যে CCl3NO2, এই CCl3NO2 জিনিসটা কি আমরা বলি? আমাদের ক্লোরোপিক্রিন। এটা কি আমরা কি বলি বলো তো? এটা কি আমরা বলি? আমাদের ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস। ক্লোরোপিক্রিন বা টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাস, ওকে, ক্লোরোপিক্রিন বা টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাস। সো দিস ওয়ান আশা করি বুঝতে পারিয়াছ, ওকে, খুবই সহজ রিয়েকশন। চলো তারপরটা দেখি। তারপরটা হচ্ছে ফসজিন গ্যাস প্রস্তুতি। তো কিভাবে তুমি ক্লোরোফর্ম থেকে ফসজিন গ্যাস পাইতে পারো? এটা খুবই সহজ, আমরা সবাই জানি। দেখো, আমি যখন ক্লোরোফর্ম নিব, এই CHCl3, এটার মধ্যে আমি যখন অক্সিজেন দিব, ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়াই করে না। ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়া করে না। ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে কখন বিক্রিয়া করে?
ভাইয়া ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে কখন বিক্রিয়া করে আমরা সবাই জানি, যখন ক্লোরোফর্মের মধ্যে আমরা সূর্যের আলো পড়ে, যদি সূর্যের আলো পড়ে তখনই ক্লোরোফর্মটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে COCl2 আর তৈরি করে HCl গ্যাস। এই যে COCl2 এটা কি আমরা বলি কি বলতো ফসজিন গ্যাস। তো দিস ওয়ান এটার নাম হচ্ছে ফসজিন গ্যাস, এটা কি আমরা বলি আমাদের ফসজিন গ্যাস। তাহলে দেখো ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফসজিন গ্যাস, কখন সূর্যের আলোর উপস্থিতিতে। আর এই সূর্যের আলো যেন ক্লোরোফর্মের মধ্যে না ঢুকতে পারে এই জন্যই ক্লোরোফর্মকে কি করে বাদামি কালারের বোতলে সংরক্ষণ করে। ওকে, তো তোমাদেরকে প্রায় সময় পরীক্ষা আসতে পারে ক্লোরোফর্মকে কেন বাদামি কালারের বোতলে সংরক্ষণ করা হয়, কারণ যেন সূর্যের আলো প্রবেশ করতে না পারে, বাদামি কালারের বোতলের ভেতর দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। সো দ্যাটস ওয়াই এই ক্লোরোফর্মটা অক্সিজেনের সাথে তখন বিক্রিয়া করতে পারে না। যখন তুমি যে কোনো কিছুকে যখন একটা বোতলের মধ্যে রাখবা, তো বোতলের মধ্যে তো অবশ্যই ফাঁকা জায়গা থাকে, আর ফাঁকা জায়গা মানে কি বাতাস থাকে, তো বাতাসের মধ্যে কি আছে অক্সিজেন আছে, তার মানে ক্লোরোফর্ম সবসময় অক্সিজেনের সাথে থাকে। কোনো কারণে যদি ক্লোরোফর্মের মধ্যে সূর্যের আলো পড়ে যায় তখন সেই ক্লোরোফর্মটা ফসজিন গ্যাস তৈরি করে ফেলে, আর ফসজিন গ্যাস খুবই বিষাক্ত, এটা কিডনি নষ্ট করে ফেলে। যখন তোমার শরীরে ফসজিন গ্যাস দিবে তখন কী হবে, তোমার কিডনিটা নষ্ট হয়ে যাবে। সো এই কারণে তোমার ক্লোরোফর্মকে বাদামি কালারের বোতলের মধ্যে রাখে, অন্ধকার জায়গার মধ্যে রাখে যেন সূর্যের আলো না পড়ে। তো কথা হচ্ছে শুধুমাত্র ক্লোরোফর্ম না ভাইয়া, যে কোনো ধরনের ওষুধ যাদের কি বাদামি কালারের বোতলের মধ্যে রাখে, তুমি দেখো খালি কি ক্লোরোফর্মে বাদামি কালারের বোতলে রাখে না, আরও অনেক ওষুধ আছে তুমি দেখবা যাদেরকে বাদামি কালারের বোতলে রাখে। সো যে কোনো ধরনের ওষুধ বা কেমিক্যাল যাদেরকে বাদামি কালারের বোতলের মধ্যে রাখা হবে, মনে রাখবা এদেরকে কখনো ডিরেক্ট সূর্যের আলোর মধ্যে নেওয়া যাবে না। ডিরেক্ট সূর্যের আলোর মধ্যে নিলে এটা নষ্ট হয়ে যাবে, এটা তখন অনেক কারণে অনেক সময় বিষাক্ত হয়ে যেতে পারে। সো তোমার যে সকল ওষুধগুলো আছে যেগুলো বাদামি কালারের বোতলের মধ্যে থাকে, এদেরকে ট্রাই করবা সূর্যের আলো থেকে মানে কিছুটা দূরে রাখতে, অন্ধকার জায়গায় রাখতে। এবং এমন কোনো দিন করো না যে হচ্ছে ওষুধটা ঢাইলা সূর্যের মনে করো একদম প্রখর রোদের মধ্যে ওষুধ ঢালছো, ঢাইলা এরকম মনে করো 5 মিনিট ধরছো এটা খায় ফেলাইছো, না, এটা করা যাবে না, ঠিক আছে। এবার আসো আরেকটা জিনিস ভাইয়া, তাহলে কালো কালারের বোতলে কেন রাখে না? কালো কালারের বোতলে রাখলে কী সমস্যা হয়? তুমি যদি কালো কালারের বোতলের মধ্যে রাখো, হ্যাঁ, এই ক্লোরোফর্মকে বা যে কোনো ওষুধকে, তাইলেও কিন্তু তোমার সূর্যের আলো ঢুকতে পারবে না। কিন্তু কালো কালারের বোতলে না রাখার পেছনে রিজন হচ্ছে তুমি কালো কালারের বোতলের মধ্যে রাখলে আসলে তুমি বুঝবা না যে তোমার ভিতরে ওষুধের কোয়ান্টিটিটা কীরকম আছে, কতটুকু আছে। ঠিক আছে, আমরা যেমন বাদামি কালার বোতল দিয়ে কিন্তু দেখা যায় ওষুধটা কতটুকু আছে, খাইতেছি কতটুকু আছে, বাট তুমি যদি কালো রাখো তাহলে এটা ভিজিবল হবে না ওষুধটা কতটুকু আছে। সো দ্যাটস ওয়াই কালো কালারের বোতলে রাখে না, ওকে, বাদামি কালারের বোতলেই রাখে। তো এখন যদি পরীক্ষার প্রশ্ন আসে বাদামি কালার বোতলে কেন সংরক্ষণ করে, আশা করি পারবো। ফসজিন গ্যাস কি অনেক বিষাক্ত, কি করে কিডনি নষ্ট করে ফেলে। ওকে ফাইন, এবার আসে ইথাইন প্রস্তুতি। তো ক্লোরোফর্ম থেকে কীভাবে ইথাইন বানানো যায়, এটা না অনেক ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, কেন জানো? রূপান্তরের জন্য। এটা একটা রূপান্তরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশান। আর ফসজিন গ্যাস প্রস্তুতি এটা পরীক্ষায় আসে, এটা বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এখন দেখো তুমি যদি এই ক্লোরোফর্মের মধ্যে কি দাও ভাইয়া, ইথাইন বানাবা, তাহলে ক্লোরোফর্মের মধ্যে কি দিতে হবে? এই যে CaCl3, এই ক্লোরোফর্মের মধ্যে তুমি সিলভার ধাতু দিবা, সিলভার ধাতু। তো 2 অণু ক্লোরোফর্মের মধ্যে 6 অণু সিলভার ধাতু দিয়ে তুমি হচ্ছে এখানে প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করবা। কত ডিগ্রি ভাইয়া বলো তো? প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো তুমি যদি 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো কোনো একটা ক্লোরোফর্মকে, তখন কি হবে জানো? কি হবে? এই যে ক্লোরোফর্মটা আছে, সিলভারগুলো আছে, সিলভার কারে পছন্দ করে এখান থেকে বলো তো? সিলভার কারে পছন্দ করবে? ক্লোরিন রে। কয়টা সিলভার? 6টা সিলভার। কয়টা ক্লোরিন আছে ভাই? 6টা ক্লোরিন আছে। তাহলে 6টা সিলভার 6টা ক্লোরিনে নিয়ে আগে 6 অণু সিলভার ক্লোরাইড তৈরি করবে, AgCl তৈরি করবে, শেষ। 6টা সিলভার, এখান থেকে 6টা ক্লোরিন আছে, ক্লোরিনে নিয়ে গেছে। তা বাকি আছে কি? CH। কয়টা? 2টা CH। দেখো CH 2 অণু, CH খালি বাকি আছে। তার মানে কি? C2H2 মানে কি? CH তারপরে ট্রিপল বন্ড CH। এই CH ট্রিপল বন্ড CH মানে কি? ইথাইন। এই CH ট্রিপল বন্ড CH মানে হচ্ছে আমাদের ইথাইন। তো এটা কেন ইম্পর্টেন্ট? এটা হচ্ছে কারণ এটা দিয়ে ইথাইন বানানো যায়। আর ইথাইন কেন বানানো ইম্পর্টেন্ট? রূপান্তরে, যে কোনো রূপান্তরে যাইতে হইলে ইথাইন বানাইতে হয়, মানে ইথাইনটা খুবই ইম্পর্টেন্ট রূপান্তরের জন্য। সো ক্লোরোফর্ম থেকে কিভাবে ইথাইন বানানো যায়, বা ক্লোরোফর্মের সাথে সিলভার দিলে ইথাইন বানানো যায়, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এবং বিশেষ করে আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় যে রূপান্তরগুলো আসে, মাঝে মধ্যেই বলে ক্লোরোফর্ম থেকে এইটা বানাও ওইটা বানাও, তখন আমাদেরকে আসলে ক্লোরোফর্ম থেকে আগে ইথাইন বানাই নিতে হয়, ঠিক আছে। ওকে, সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা রিয়াকশান। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ক্লোরোফর্মের সাথে ক্ষারের বিক্রিয়া। তো
তো তুমি যদি ভাইয়া এই ক্লোরোফর্মের সাথে ক্ষারের বিক্রিয়া দাও তাহলে তোমার কি উৎপন্ন হবে? তো ক্লোরোফর্ম সাথে প্লাস হচ্ছে ক্ষার। ক্লোরোফর্ম মানে কি? ক্লোরোফর্ম মানে হচ্ছে ভাই আমাদের CaCl3, এর মধ্যে তুমি একটা ক্ষার দিবা, NaOH দিবা। তো ক্ষার দিলে কি উৎপন্ন হয়? তো এই জায়গায় মনে রাখবা, এইটা একদম ঠাড়া মুখস্থ করে ফেলাবা। ক্লোরোফর্মের মধ্যে ক্ষার দিলে কি উৎপন্ন হবে? ঠাড়া মুখস্থ। ওকে, এই বিক্রিয়াটা ঠাড়া মুখস্থ। HCOONA আর HCl উৎপন্ন হবে। ওকে, HCOONA আর HCl একদম ঠাড়া মুখস্থ করে ফেলাবা, কোনো কথা নাই, কিচ্ছু হবে না। জাস্ট ক্লোরোফর্মের সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে এই জিনিসটা উৎপন্ন হবে। ওকে, এই বিক্রিয়াটা বোঝার দরকার নাই, এটার মেকানিজম আছে, বাট এটা আপাতত এখন বোঝার দরকার নেই। মেকানিজম বোঝার কোনোই দরকার নেই এই ধরনের বিক্রিয়ার, কারণ বুয়েট ভর্তি পরীক্ষা এগুলোর মেকানিজম কোনো দিন আসে না। এরকম একটা বিক্রিয়া দিবে, বিক্রিয়া দিয়ে বলবে এটা কী উৎপন্ন হয়। ওকে, এটা ঠাড়া মুখস্থ। দেখো আমি কিন্তু এখন পর্যন্ত খুব বেশি বিক্রিয়া তোমাদেরকে মুখস্থ করতে বলি নাই, এরকম এই প্রথম একটা বিক্রিয়া বললাম যেটা ঠাড়া মুখস্থ করে ফেলাবা। ওকে, একদম কোনো কথা নাই, কিচ্ছু নাই ভাই। ক্লোরোফর্মের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখছো, HCOONA উৎপন্ন হবে, HCOONA উৎপন্ন হবে। ওকে, সো দেখো আমরা কিন্তু মোটামুটি আমাদের যে ক্লোরোফর্মের বিক্রিয়াগুলো আছে সেই বিখ্যাত ক্লোরোফর্মের বিক্রিয়াগুলো দেখে ফেললাম। তো এবার আমরা কি দেখব? এবার আমরা আরও কিছু বিক্রিয়া দেখব ক্লোরোফর্মের। তো এর মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে ক্লোরোফর্মের বিশুদ্ধতা পরীক্ষা। তো এটা খুবই সহজ, অলরেডি পড়ে ফেলছি আমরা। একটা ক্লোরোফর্ম বিশুদ্ধ কিনা এটা বুঝতে হয় কিভাবে? দেখো, ক্লোরোফর্ম বিশুদ্ধ কিনা দূষিত কিনা এটা কি, এটা মানে কি? মানে হচ্ছে যে একটা ক্লোরোফর্মের মধ্যে ফসজিন গ্যাস উৎপন্ন হয়েছে নাকি হয় নাই। যদি ফসজিন গ্যাস উৎপন্ন হয় তাহলে ক্লোরোফর্মটা দূষিত, আর যদি ফসজিন গ্যাস উৎপন্ন না হয় তাহলে ক্লোরোফর্মটা বিশুদ্ধ। ঠিক আছে? তো এখন ফসজিন গ্যাস কেমন উৎপন্ন এটা তোমরা জানো, যে একটা ক্লোরোফর্মের মধ্যে তো অক্সিজেন সবসময় থাকে, তো সূর্যের আলো পড়লেই কি হয়, এটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে কী তৈরি করে বলো তো? COCl2, অর্থাৎ ফসজিন গ্যাস আর HCl উৎপন্ন করে। তো ফসজিন গ্যাস তো শরীরের জন্য খারাপ, তাই না? তো এখন আমাকে দেখতে হবে যে এই ক্লোরোফর্মটা আসলে বিশুদ্ধ নাকি দূষিত। তো এটা টেস্ট করার জন্য কি করে, যে আমার ক্লোরোফর্মের মধ্যে সিলভার নাইট্রেট যোগ করে। কি অ্যাড করে? AgNO3, সিলভার নাইট্রেট। তো সিলভার নাইট্রেট যোগ করলে দেখো, যদি ক্লোরোফর্মটা দূষিত হয় তার মানে এখানে ফসজিন গ্যাস উৎপন্ন হয়েছে, একই সাথে HCl উৎপন্ন হয়েছে। তো তুমি যদি সিলভার নাইট্রেট যোগ করো তাহলে সিলভার নাইট্রেটটা সেই HCl এর সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড অর্থাৎ AgCl এর সাদা অদক্ষেপ উৎপন্ন করে। কি উৎপন্ন করে বলো তো? AgCl এর সাদা অদক্ষেপ, আর এখানে থাকবে HNO3। তো এটার সাদা অদক্ষেপ তৈরি করে, সাদা অদক্ষেপ। এখন তুমি দেখো, যদি সাদা অদক্ষেপ তৈরি করে সিলভার নাইট্রেট দিলে, তার মানে কি? সিলভার নাইট্রেটটা HCl এর সাথে বিক্রিয়া করছে, তার মানে পাত্রে HCl ছিল, আর পাত্রে HCl আছে মানে কি? ফসজিন গ্যাসও আছে, তার মানে ক্লোরোফর্মটা দূষিত। আর যদি যদি তুমি দেখতা সিলভার নাইট্রেট দেওয়ার পরে কোনো সাদা অদক্ষেপ পড়ে নাই, তার মানে পাত্রের মধ্যে HCl নাই, আর HCl নাই মানে ফসজিন গ্যাসও নাই, তার মানে ক্লোরোফর্মটা বিশুদ্ধ ক্লোরোফর্ম, অর্থাৎ ওই ক্লোরোফর্মটা তখন ইউজ করা যাবে মানুষকে অজ্ঞান করার কাজে বা অবচেতন করার কাজে। ঠিক আছে? আর যদি এরকম দেখো যে সাদা অদক্ষেপ পড়ছে তাহলে ওই ক্লোরোফর্ম ইউজ করা যাবে না, ওইটা দিলে মানুষ মারা যাবে। সো এই জন্য ক্লোরোফর্ম ইউজ করার আগে ক্লোরোফর্মের বিশুদ্ধতা টেস্ট করা হয় যে কোনো সময়, যে কোনো অপারেশনে। যখন আগে তো ক্লোরোফর্ম ইউজ করতো অপারেশন করার সময়, তো যে কোনো জায়গায় ক্লোরোফর্ম মানুষের শরীরে দেওয়ার আগে এই টেস্টটা করতো। তো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আগে অনেক এই জিনিসটা ইউজ করতো। এখন আর ক্লোরোফর্ম ইউজ করে না, ক্লোরোফর্মের পরিবর্তে এখন ফ্লুথেন ইউজ করে, ফ্লুথেন। ওকে ওকে, তো আমরা এতক্ষণ কী দেখলাম? এতক্ষণ তো ক্লোরোফর্মের বিশুদ্ধতা পরীক্ষা দেখলাম, এবার আমরা দেখবো হচ্ছে ক্লোরোফর্মের শনাক্তকরণ পরীক্ষা। তো এটাও খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, এর নাম হচ্ছে কার্বিলামিন টেস্ট। এবং এই টেস্ট দিয়ে কী কী শনাক্ত করা যায়? ভাই ক্লোরোফর্ম শনাক্ত করে, বা এই টেস্ট দিয়ে অ্যানিলিন শনাক্ত করে, বা এটা দিয়ে প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করে। এবং বিক্রিয়ার নাম কি? কার্বিলামিন বিক্রিয়া। এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। ওকে, তো এই বিক্রিয়াটা আসলে কি? দেখো, আমাদের এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া এবং খুবই সহজ একটা বিক্রিয়া। দেখো, ক্লোরোফর্ম শনাক্ত করবা, তার মানে অবশ্যই এখানে আমাদের কি থাকবে? ক্লোরোফর্ম থাকবে। অ্যানিলিন শনাক্ত করবা, তার মানে এখানে অবশ্যই কি থাকবে? অ্যানিলিন থাকবে। তার মানে এই জায়গাতে আমাদের অ্যানিলিন থাকবে, অথবা অ্যানিলিনের জায়গায় প্রাইমারি অ্যামিন অর্থাৎ বা RNH2 থাকতে পারে, RNH2 থাকতে পারে, কোনো সমস্যা নেই। এবার কি দিব? ক্লোরোফর্ম শনাক্তকারী বিক্রিয়া, তাহলে অবশ্যই ক্লোরোফর্মও থাকবে। মানে দেখো, একই বিক্রিয়া দিয়ে অ্যানিলিনও শনাক্ত করা যায়, আবার একই বিক্রিয়া দিয়ে ক্লোরোফর্মও শনাক্ত করা, অর্থাৎ দুইটাই শনাক্ত করা যাচ্ছে। ওকে, এবং এই জায়গাতে আমাদের একটা ক্ষার থাকবে, যে কোনো একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো একটা ক্ষার থাকবে, এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা হবে।
বিক্রিয়াটা যদি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয় তাহলে আমাদের কী হবে ভাইয়ারা এই জায়গায় দেখো একই বিক্রিয়া কিন্তু তুমি খেয়াল করে দেখো আমি যদি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে এই জায়গা থেকে আমাদের এই যখন তুমি অ্যানিলিন দিবা অ্যানিলিন দিনে এই ফিনাইল আইসোসায়ানাইড উৎপন্ন হয় ফিনাইল আইসোসায়ানাইড উৎপন্ন হয় আর এই যে ফিনাইল আইসোসায়ানাইড যে উৎপন্ন হচ্ছে এটা কী রকম এটা হচ্ছে তীব্র দুর্গন্ধ থাকে এটা কি থাকে তীব্র দুর্গন্ধ এই তীব্র দুর্গন্ধ দেখে আমরা বুঝি যে আমাদের এখানে কি আছে বলো তো আমাদের এখানে হচ্ছে ক্লোরোফর্ম আছে বা অ্যানিলিন আছে বা এই জিনিসটা কি বলা হয় কার্বিলামিন এটার নামই হচ্ছে কার্বিলামিন সো এই জন্য এই বিক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা একে তো নামধারী বিক্রিয়া তারপরে এই বিক্রিয়া দিয়ে দুইটা জিনিস শনাক্ত করা যায় ঠিক আছে সো এটা বিক্রিয়াটা তোমরা আগেও দেখছো আগেও তোমাদেরকে দেখাইছে আর এখানে বাই প্রোডাক্ট হিসাবে সোডিয়াম ক্লোরাইড পানি এইসব জিনিস উৎপন্ন হয় ওটা ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি হচ্ছে এই জিনিসটা লেখা ওকে এবার আসো এইখান থেকে আরেকটা জিনিস সেটা হচ্ছে রাইমার-টাইমেন বিক্রিয়া তো রাইমার-টাইমেন বিক্রিয়াটা কি ঠিক আছে দেখো রাইমার-টাইমেন বিক্রিয়া এবং কোপ বিক্রিয়া আমরা একসাথে পড়ে ফেলবো খুবই বিখ্যাত দুইটা বিক্রিয়া এই বিক্রিয়াগুলো আসলে ফেনলের বিক্রিয়া এগুলো ফেনলের বিশেষ বিক্রিয়া তো আমরা যখন ফেনল পড়বো তখনও গিয়ে দেখবা এই দুইটা বিক্রিয়া তোমরা পড়তেছো আবার তো তারপরে এখানে দেখাই দিচ্ছি কেন তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে একসাথে পড়লে দেখো আমার যেখানে অ্যানিলিন আছে তুমি জাস্ট এই অ্যানিলিনের পরিবর্তে এখানে ফেনল ব্যবহার করবা অ্যানিলিনের পরিবর্তে কি ব্যবহার করবা ফেনল ব্যবহার করবা দেখো খেয়াল করে দেখো তোমার এখানে কি ছিল আগে অ্যানিলিন ছিল রাইট অ্যানিলিন ছিল এবং এখানে কি ছিল আগে ক্লোরোফর্ম ছিল তাই না তুমি এখন কি করবা এখানে অ্যানিলিনের জায়গায় ফেনল ব্যবহার করবা ক্লোরোফর্মের জায়গায় ক্লোরোফর্মই থাকবে CaCl3 এই সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইডই থাকবে এই 60 ডিগ্রির জায়গায় 60 ডিগ্রি সেলসিয়াসই থাকবে তুমি খেয়াল করে দেখো প্রত্যেকটা জিনিস সেম জাস্ট অ্যানিলিনের জায়গায় তুমি ফেনল ব্যবহার করলে এইদিকে তুমি যে প্রোডাক্টটা পাবা ওইটা হয়ে যাবে দেখো ফেনলের এই জায়গায় OHই থাকবে এই জায়গায় গিয়ে তোমার এখানে CHO যুক্ত হবে এটাকে আমরা বলি হচ্ছে স্যালিসালডিহাইড এটার নাম কি স্যালিসালডিহাইড ওকে এটাকে আমরা বলি স্যালিসালডিহাইড ওকে তার মানে দেখো রাইমার-টাইমেন বিক্রিয়া কি উৎপন্ন হয় স্যালিসালডিহাইড উৎপন্ন হয় তাহলে খুব সিম্পল জিনিস কিন্তু যে এখানে ফেনলই আছে মানে সরি এই জায়গায় অ্যানিলিনের জায়গায় ফেনল থাকবে ক্লোরোফর্মই আছে খারি আছে তাপমাত্রাটাও সেম আছে জাস্ট প্রোডাক্টটা ডিফারেন্ট হয় ফেনল দিলে স্যালিসালডিহাইড উৎপন্ন হবে ঠিক আছে এটাকে আমরা বলি হচ্ছে স্যালিসালডিহাইড তো এগুলোর মেকানিজম ইনশাল্লাহ ভাইয়া তোমাদের পরে শেখাবো আপাতত তোমাদের এগুলো মেকানিজম জানার দরকার নাই এটা খুব সহজ মেকানিজমটা এইটা আর এইটা বিক্রিয়া করে কী তৈরি করে সবাই জানি ক্লোরোফর্ম আর ক্ষারের বিক্রিয়া একটু আগে দেখে আসছো HCOONA ঠিক আছে সো ওইখান থেকে আর কি এটাকে আমরা মেকানিজমটা আমরা এখান থেকে বুঝে যাবো খুব সহজেই বাট এগুলো পরে পড়াবো আপাতত দরকার নেই তুমি যে বিক্রিয়াটা দেখে রাখো এবার আসো কোপ বিক্রিয়া বা কোব স্মিথ বিক্রিয়া ওকে তো কোপ বিক্রিয়া বা কোব স্মিথ বিক্রিয়াটা কি দেখো এখানে ফেনলের জায়গায় ফেনলই থাকবে এটা কিন্তু ক্লোরোফর্মের বিক্রিয়া না কোপ বিক্রিয়াটা কিন্তু ক্লোরোফর্মের বিক্রিয়া না খেয়াল করো কোপ বিক্রিয়াটা ক্লোরোফর্মের বিক্রিয়া না তুমি দেখো এখানে কি হয়েছে আমাদের ক্লোরোফর্মই আছে এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইডই আছে সব কিছুই সেম আছে দেখো জাস্ট এখানে ডিফারেন্ট কি বলো তো এই জায়গায় তোমাদের ডিফারেন্ট হচ্ছে এই যে ফেনলটা হচ্ছে আমাদের ডিফারেন্ট ওকে এক সেকেন্ড আগের বিক্রিয়ার সাথে এখন খেয়াল করো এবার দেখো এবার ফেনলের জায়গায় ফেনলই থাকবে জাস্ট ক্লোরোফর্মেরটা আমরা চেঞ্জ করে ফেলবো এই ক্লোরোফর্মের জায়গায় আমাদের চলে যাবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কি ইউজ করবা কার্বন ডাইঅক্সাইড ইউজ করবা আর এখানে ক্ষারের জায়গায় ক্ষারই থাকবে NaOH যা আছে তাই থাকবে তো এই জায়গাতে এবার খেয়াল করো এখন তাহলে এবার কি হয়েছে দেখো তো খেয়াল করো আগের ক্ষারের জায়গায় ক্ষারই আছে ফেনলের জায়গায় ফেনলই আছে কি চেঞ্জ হয়েছে এই জায়গায় বলো তো ভাইয়া জাস্ট খালি কার্বন ডাইঅক্সাইডটা চেঞ্জ হয়েছে রাইমার-টাইমেনের সাথে খেয়াল করো তুমি যে রাইমার-টাইমেনের সাথে চিন্তা করো যে কী চেঞ্জ হয়েছে খালি কার্বন ডাইঅক্সাইডটা চেঞ্জ হয়েছে মানে ক্লোরোফর্মের জায়গায় কার্বন ডাইঅক্সাইড আসছে তো এইবার টেম্পারেচারটা তোমাকে কী করতে হবে একটু বাড়াই দিতে হবে মানে দ্বিগুণ করে দিতে হবে অর্থাৎ 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করে দিতে হবে ওকে কত ডিগ্রি সেলসিয়াস 120 ডিগ্রি সেলসিয়াস এবং আগে ছিল এখানে ক্লোরোফর্ম এখন এখানে আছে কার্বন ডাইঅক্সাইড একটা কি গ্যাস তো গ্যাসকে আটকা রাখার জন্য আমরা এখানে একটু চাপ দিতে হয় কত চাপ দিতে হয় 4 থেকে 7 অ্যাটমসফিয়ার প্রেশার ক্রিয়েট করতে হয় জায়গায় তাহলে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 4 থেকে 7 অ্যাটমসফিয়ার তুমি যদি চাপ দাও চাপ দিলে এইখান থেকে উৎপন্ন হয় সোডিয়াম স্যালিসাইলেট অর্থাৎ এখানে উৎপন্ন হয় OH এবং এই জায়গায় উৎপন্ন হয় COONA এটাকে আমরা বলি সোডিয়াম স্যালিসাইলেট ওকে এই সোডিয়াম স্যালিসাইলেটকে তুমি যদি পরে অম্লীয় আদ্র বিশ্লেষণ করো
এর মধ্যে বা একটা অ্যাসিড দাও, HCl দাও, HCl আর পানি দিলাম, দিলে কি হবে বলো তো? সোডিয়াম হেনতে কারে নিয়ে যাবে, বা সোডিয়াম হেনতে ক্লোরিনে নিয়ে যাবে, আর এখানে হাইড্রোজেন, কারণ সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেন হ্যালোজেনকে ভালোবাসে, তো এটা হ্যালোজেনকে নিয়ে যাবে। আমরা এখানে পাবো হচ্ছে বাক্স, এইখানে পাবো হচ্ছে OH, ওকে OH, আর এখানে পাবো কি COO, দেখো সোডিয়াম ক্লোরিনে নিয়ে গেছে, তাহলে হাইড্রোজেন এখানে চলে আসবে H, আর আমরা পাবো সোডিয়াম ক্লোরাইড। এই যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ, এই যৌগটার নাম কি জানো? এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এটাকে আমরা কি বলি? এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এটাকে কি বলে ভাইরা বলো তো? এটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। সো দিস ওয়ান, এটাকে আমরা বলবো আমাদের স্যালিসাইলিক অ্যাসিড। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। ওকে, এটার নাম হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে আমরা বলি কোপ বিক্রিয়া। কোপ বিক্রিয়ায় কী পাওয়া যায়? ভাই কোপ বিক্রিয়া হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া যায়। রাইমারটাইমেন বিক্রিয়ায় কী পাওয়া যায়? স্যালিসালডিহাইড পাওয়া যায়। তো তিনটা নামধারী বিক্রিয়া, তিনটেই সুপার ইম্পর্টেন্ট রিঅ্যাকশন অ্যাডমিশনের জন্য। এখন তিনটা বিক্রিয়া তুমি মনে রাখবা কীভাবে? যদি তুমি একসাথে পড়ো তাহলে তিনটা বিক্রিয়া তোমার মনে থাকবে, বাট তুমি যদি আলাদা আলাদা করে পড়ো তাহলে তিনটা বিক্রিয়ার মধ্যে তুমি গোলমাল লাগাই ফেলবা, গ্যাঞ্জাম করে ফেলবা। ঠিক আছে? ওকে, এখন এইখান থেকে দেখো, এই জায়গাতে যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এটা কিন্তু কোপ বিক্রিয়ার মানে কোপ বিক্রিয়ার আন্ডারে না, এটা আলাদা একটা বিক্রিয়া। তুমি যদি এই যে এই জায়গাটাতে আছে, এই যে যৌগটা, এই যে আমাদের যে সোডিয়াম স্যালিসাইলেটটা আছে, এই সোডিয়াম স্যালিসাইলেটের মধ্যে তুমি যদি ভাইয়া CH3I দাও, CH3I বা CH3Cl দাও, বলো এখানে কি দালাল আছে? না, নাই। দালাল থাকলে কই বিক্রিয়া করতো? ভাই বাক্সের ভিতরে বিক্রিয়া করতো। দালাল না থাকলে কই বিক্রিয়া করে? ভাই বাক্সের বাইরে বিক্রিয়া করে। রাইট? বলছি না বাক্সে ঢুকতে দালাল লাগে, তো দালাল নাই, দালাল না থাকলে কই বিক্রিয়া করবে? বাক্সের বাইরে বিক্রিয়া করবে। এখন বলো তাহলে বাইরে কার সাথে বিক্রিয়া করবে? বলো সোডিয়াম কারে পছন্দ করে? আয়োডিন রে। সোডিয়াম হ্যালোজেনরে পছন্দ করে, তাহলে CH3 কী হবে? এই জায়গায় চলে যাবে। তাহলে তুমি যে প্রোডাক্টটা পাবা, প্রোডাক্টটা কী পাবা দেখো তো? তুমি প্রোডাক্টটা পাবা হচ্ছে এরকম OH, আর এখানে কী পাবা বলো তো? COO, দেখো সোডিয়াম আয়োডিনে নিয়ে গেছে, তাহলে CH3 এই জায়গায় বসে যাবে, CH3 এই জায়গায় বসে যাবে। এই যে যৌগটা আছে এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে, এই যৌগটাকে আমরা বলি, এই যে যৌগটা আছে এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে উইন্টার গ্রিন। এটার নাম কি বলো তো? এটাকে বলা হয় মিথাইল স্যালিসাইলেট। আগে লিখে রাখি, এটার নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট, স্যালিসাইলেট, ওই যে স্যালিসাইলিক অ্যাসিড, তো স্যালিসাইলেট, মিথাইল স্যালিসাইলেট। এটার আরেকটা নাম হচ্ছে উইন্টার গ্রিন, উইন্টার গ্রিন, এটার আরেকটা নাম হচ্ছে উইন্টার গ্রিন। এবং এইটার মধ্যে হচ্ছে তোমার আয়োডেক্সের গন্ধ পাওয়া যায়, আয়োডেক্সের গন্ধ। ওকে, এটার মধ্যে আয়োডেক্সের গন্ধ পাওয়া যায়। এখন আয়োডেক্স কি? আচ্ছা, টাইগার বাম, ওই যে মাথার মধ্যে বাম লাগায় না, এরকম ইন্ডিয়াতে দেখবা খুব বিখ্যাত একটা জিনিস আয়োডেক্স, এটার অ্যাড দেয় দেখবা, এরকম লাল কালারের মাথা থাকে, তারপর আয়োডেক্স দিয়ে ডলা দিলে বলে আয়োডেক্স কা কামাল হে কয়ে দেখবা যে লাল মাথা সাদা সবুজ হয়ে গেছে। ওকে, সো ওই অ্যাডটা তোমরা নিশ্চয়ই দেখছো। তো ওই আয়োডেক্সের যে স্মেলটা, ওই আয়োডেক্সের স্মেলটা হচ্ছে এই মিথাইল স্যালিসাইলেটের মধ্যে পাওয়া যায়, এবং এটার নাম হচ্ছে উইন্টার গ্রিন। ওকে, তো মিথাইল স্যালিসাইলেট কেবল কিন্তু তোমার আয়োডেক্সের মধ্যেই পাওয়া যায় এরকম না, যে কোনো মেয়েদের যে প্রসাধনী, তোমরা যে ময়শ্চারাইজার ইউজ করো না, ময়শ্চারাইজারটা ইউজ করো, বা যে কোনো মেয়েদের যে আমরা যে বডিতে বা মুখে যেই ধরনের আমরা কসমেটিক্সগুলো ইউজ করি, এগুলোর মধ্যে দেখবা উইন্টার গ্রিন থাকে। তুমি দেখো মিথাইল স্যালিসাইলেট লেখা আছে তোমাদের কসমেটিক্সের মধ্যে, ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দেখবা মিথাইল স্যালিসাইলেট আছে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সজীবতা ধরে রাখা। নাম কি? উইন্টার গ্রিন। মানে হচ্ছে কেন উইন্টার গ্রিন বলে? দেখো, উইন্টার মানে কি? শীতকালে সব কিছু কি শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, তাই না? তো শীতকালে সজীবতা, বুঝছো? মানে সব কিছু রুক্ষ হয়ে যায়। শীতকালে কী হয়? আমাদের চামড়াটা আমরা শুকায় টুকায় যায়, বাট স্টিল এটাকে সজীব করে রাখে, মানে সবুজ করে রাখে, মানে তোমাকে সতেজ করে রাখে। তো শীতকালের সতেজ করে রাখে কারা? ময়শ্চারাইজারগুলো, রাইট? সো এই জন্য হচ্ছে তোমার এটার নাম হয়ে গেছে উইন্টার গ্রিন, যে শীতের সজীবতা। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কেমিক্যাল। তোমার পরীক্ষায় আসে উইন্টার গ্রিনের সংকেত কি, বুয়েটায় আসে স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত কি, বুয়েটায় আসে সোডিয়াম স্যালিসাইলেটের সংকেত কি, স্যালিসালডিহাইডের সংকেত কি। সো এখানে যেই টপিকটা তোমাদেরকে পড়াইলাম, এটা অনেক ইম্পর্ট্যান্ট ফর বুয়েট অ্যাডমিশন টেস্ট এবং হচ্ছে অন্যান্য ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট। আর ঢাকা ভার্সিটিতে আসে রাইমারটাইমেন বিক্রিয়া নিচের কোনটি উৎপন্ন হয়, কোপ বিক্রিয়া নিচের কোনটি উৎপন্ন হয়। ঠিক আছে? কোপ বিক্রিয়া স্যালিসাইলিক অ্যাসিড, রাইমারটাইমেন বিক্রিয়া স্যালিসালডিহাইড।
তা আমরা কিন্তু অলরেডি ক্লোরোফর্মের সব বিক্রিয়াগুলো পড়ে ফেলছি, তাই না? যে ক্লোরোফর্মের যত ধরনের বিক্রিয়া আছে সব দেখে ফেললাম, শনাক্তকরণ, বিশুদ্ধতা টেস্ট, তারপরে আরও যে বিক্রিয়াগুলো আছে সবই দেখলাম। তারপর ক্লোরোফর্মের যেটা বিশেষ বিক্রিয়া আছে রাইমার-টাইমেন বিক্রিয়া, সেটাও দেখলাম। বাট যে কোপ বিক্রিয়াটা কিন্তু ক্লোরোফর্মের বিক্রিয়া না, বাট স্টিল এটা পড়ে ফেলছি এখানে, তাই না? কেন পড়ছি? যেন আমাদের একই সিকোয়েন্সে পড়লে যেন আমাদের সুবিধা হয়, এই কারণে পড়ছি। তো এখন আমরা খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের অ্যাসপিরিন এবং প্যারাসিটামল। তো এই যে অ্যাসপিরিন এবং প্যারাসিটামল, এটার সাথে তোমরা সবাই খুব পরিচিত। আমরা প্রায় কিন্তু পেন কিলার হিসেবে অ্যাসপিরিন এবং প্যারাসিটামল খেয়ে থাকি, তাই না? যে কারো কিছু যে জ্বর হইলে প্যারাসিটামল, মাথা ব্যথা হইলে প্যারাসিটামল, পেটে গ্যাস হইলে প্যারাসিটামল, মানে দিনটা 24 ঘন্টা মানে আমরা প্যারাসিটামলের উপরে থাকি। হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে দেখো প্রেসক্রিপশনে প্যারাসিটামল 2 বেলা কাইন্ড অফ। তো এই যে প্যারাসিটামল, অ্যাসপিরিন, এই জিনিসগুলো আসলে কীভাবে তৈরি করা হয়, তো সেটাই হচ্ছে আমরা এখন একটু দেখবো। হ্যাঁ, যে আমাদের প্যারাসিটামল এবং অ্যাসপিরিন কীভাবে আমরা তৈরি করি। তো আমরা এই অ্যাসপিরিন কেমনে তৈরি করবো ভাইয়া? তো দেখো অ্যাসপিরিন কীভাবে তৈরি করে, তুমি অলরেডি একটা জিনিস দেখছো যে স্যালিসাইলিক অ্যাসিড নামক একটা জিনিস তুমি দেখছো, তাই না? স্যালিসাইলিক অ্যাসিড। তো আমাদের স্যালিসাইলিক অ্যাসিডটা কী বলো তো? স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে COOH, ইজেন্ট ইট? এটাই তো আমাদের স্যালিসাইলিক অ্যাসিড, তাই না? এই যে দেখো একটু আগে আমরা দেখে আসছি আমাদের স্যালিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তো এই যে স্যালিসাইলিক অ্যাসিড আছে, এই স্যালিসাইলিক অ্যাসিডের সাথে তুমি ইথানোইক অ্যানহাইড্রেটের বিক্রিয়া দিবা। এখন ইথানোইক অ্যানহাইড্রেট কি বলো তো? CH3 C ডাবল বন্ড O, তারপরে O C ডাবল বন্ড O, তারপর হচ্ছে CH3, এইটা। এটাকে কিন্তু দেখবা আমরা এভাবেও লিখতে পারি, এটাকে এভাবেও লিখে যে বা তোমরা জানো কিভাবে লেখে, এই যে CH3CO, তারপর এইদিকেও CH3CO, তো CH3CO লিখে এটাকে 2 দিয়ে এভাবে O আকারে লিখে। ওকে, একই কথা, এটা মানে হচ্ছে আমাদের ইথানোইক অ্যানহাইড্রেট। এখন এই যে এখানে আছে, এটাকে আমরা কীভাবে ভাঙি, এটা তোমরা সবাই জানো। এই বলো এদেরকে কেমনে ভাঙে, এটা অ্যাসিডের সন্তান, কেমনে ভাঙে? এই যে CH3CO, এই অংশটুকু প্লাস বাকিটা মাইনাস, এই অংশটুকু প্লাস বাকিটা মাইনাস। এখন তুমি বলো এখানে কি আমাদের দালাল আছে? না ভাইয়া, দালাল নাই। দালাল থাকলে কই বিক্রিয়া করতো? বাক্সের ভিতরে বিক্রিয়া করতো। যেহেতু দালাল নাই, তাহলে কই বিক্রিয়া করবে ভাইয়া? বাক্সের বাইরে বিক্রিয়া করবে। তো বলো প্লাস কাকে সরায়? প্লাস গিয়া কাকে সরায় ভাই? প্লাসকে সরায়। মাইনাস কাকে সরায়? মাইনাসকে সরায়। পড়াইছি তোমাদেরকে। তাহলে কী হবে? প্লাস গিয়া প্লাসকে সরাবে। এখন কোন প্লাসটাকে সরাবে? এখন দেখো এসিডের মধ্যে H প্লাস আছে, আবার OH এর মধ্যেও H প্লাস আছে। কোন প্লাসটাকে সরাবে? বা মনে রাখবা এই ক্ষেত্রে ভাই, এই দুইটার মধ্যে যেটা কম সক্রিয়, এই দুইটার মধ্যে কোনটা সক্রিয়তা কম? এসিড আর OH এর মধ্যে কার সক্রিয়তা কম ভাই? OH এর সক্রিয়তা কম। যেটা কম সক্রিয় তার হাইড্রোজেন সরাবে, তার প্লাসকে সরাবে। তো যেটা কম সক্রিয় কে? OH, তাহলে এই OH এর হাইড্রোজেন সরাবে। তাহলে দেখো আগে বুঝো, এটা কিন্তু বাক্সের ভিতরে বিক্রিয়া করতেছে না। কেন? কারণ দালাল নাই, তাই বাক্সের ভিতরে বিক্রিয়া করতেছে না। তাহলে কই বিক্রিয়া করবে? বাক্সের বাইরে। কারণ বাক্সের বাইরে প্লাস, দুইটা প্লাস আছে, এসিডের এই প্লাস আছে, আবার ফেনলেরও এই প্লাস আছে। তো কোনটা সরাবে? বা দুটার মধ্যে যেটা কম সক্রিয়, কোনটা কম সক্রিয় ভাই? OH কম সক্রিয়, তাহলে OH এর হাইড্রোজেনটাকে সরাবে। সো তাহলে OH এর হাইড্রোজেনটাকে যদি সরায়, তাহলে তুমি কি পাবা ভাইয়া? বাক্স, এইখানে COOH যা আছে তাই থাকবে, এই জায়গায় O এর হাইড্রোজেনের জায়গায় যাবে CH3CO, তার মানে যাবে C ডাবল বন্ড O CH3। ওকে, অর্থাৎ এই হাইড্রোজেনের জায়গায় এই প্লাসটা গিয়ে ঢুকবে। ওকে, এখন দেখো এই প্লাসটা তাহলে কই আসবে? এই মাইনাসের কাছে। তাহলে মাইনাস কি? CH3C ডাবল বন্ড O মাইনাস, তার সাথে প্লাস আসবে, তার মানে তুমি পাবা হচ্ছে CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। এই যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ, এটা কি আমরা বলি আমাদের? এটা কি বলি হচ্ছে আমরা? কি বলো তো ভাইয়ারা? এটাই হচ্ছে আমাদের অ্যাসপিরিন। এটা কি বলি আমরা? আমাদের অ্যাসপিরিন। ওকে, দিস ওয়ান, এটার নাম অ্যাসপিরিন। এটার নাম হচ্ছে আমাদের অ্যাসপিরিন। ক্লিয়ার ভাইয়ারা? এইটুকু বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নাই, তাই তো? তাহলে অ্যাসপিরিন কার কাছ থেকে বানায় বলো তো ভাইয়ারা? অ্যাসপিরিন কার কাছ থেকে বানায়? অ্যাসপিরিন বানায় তোমার স্যালিসাইলিক অ্যাসিড থেকে। এই স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন বানায়। এটা হচ্ছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। সো স্যালিসাইলিক অ্যাসিড থেকে আপনি কি পাবেন? অ্যাসপিরিন পাবেন। ওকে, তাহলে আশা করি প্রস্তুতিটা আপনি বুঝতে পারছেন, খুবই সহজ। এবার আসেন প্যারাসিটামল প্রস্তুতি। তো প্যারাসিটামল কেমনে বানায় ভাইয়া? আসো, এটাও সহজ, পারবো আমরা। দেখো আমরা একটা প্যারাঅ্যামিনোফেনল নিব, প্যারাঅ্যামিনোফেনল। তাহলে দেখো এখানে হচ্ছে OH আর এখানে হচ্ছে NH2।
তাহলে দেখো এই যে OH আর NH2 এই যে কম্পাউন্ডটা আছে তুমি লক্ষ্য করো, এই যে কম্পাউন্ডটা আছে এটা কিন্তু একটা ফেনল, OH আছে সো এটা ফেনল, এর ঠিক প্যারা পজিশন, এই পজিশনটা কি প্যারা পজিশন, প্যারা পজিশনে কি আছে NH2 আছে, সো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পি অ্যামিনো ফেনল মানে প্যারা অ্যামিনো ফেনল, এটার নাম হচ্ছে পি অ্যামিনো ফেনল, ফেনল বা প্যারা অ্যামিনো ফেনল। ওকে, তো এই প্যারা অ্যামিনো ফেনলের সাথে আমরা কার বিক্রিয়া করব, ওই আগে যেই জিনিসটা দিচ্ছি ইথানোয়িক অ্যানহাইড্রেট তারই বিক্রিয়া দিবা, CH3 C ডাবল বন্ড ও C ডাবল বন্ড ও, তারপরে থাকবে আমাদের CH3। এখন তুমি লক্ষ্য করো এখানে ভাইয়া এই জায়গাটাতে বা আমরা সবাই জানি আমাদের K প্লাস K মাইনাস বা এই অংশটুকু প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস, এবং এটাকেও কিন্তু কিভাবে লিখতে পারে এটা কিন্তু আমরা সবাই জানি, বা এটাকে এভাবেও লিখতে পারে CH3CO2O, এভাবেও কিন্তু পরীক্ষায় থাকতে পারে। কারণ বলো দালাল আছে, দালাল আছে নাই, দালাল না থাকলে কই বিক্রিয়া করে, ভাই বাক্সের বাইরে বিক্রিয়া করে, ভাই বাক্সের বাইরে বিক্রিয়া করে, বাক্সের বাইরে কি প্লাস চার্জ, প্লাস কাকে সরাবে, প্লাসকে সরাবে। এখন তুমি বলো এখানেও হাইড্রোজেন আছে এখানেও হাইড্রোজেন আছে, বা কোনটার হাইড্রোজেনকে সরাবে, কি বলছি, বা যার সক্রিয়তা কম তার হাইড্রোজেনকে সরাবে। বলো OH আর NH2 মধ্যে কার সক্রিয়তা কম, বা NH2 সক্রিয়তা কম, তাহলে ভাই কার হাইড্রোজেন সরাবে, বা NH2 হাইড্রোজেন সরাবে। যদি সরায় তাহলে আমাদের উৎপাদটা কি হবে, দেখেন কি হবে ভাইয়ারা, এই যে খেয়াল করেন এখানে আছে আপনাদের OH, এখানে আছে আপনাদের NH, এখানে আছে CO CH3, এই যে CO CH3 এটা গিয়ে এই NH এর একটা হাইড্রোজেনকে সরাই যুক্ত হয়ে যাবে। ওকে, আর আমাদের এখানে কি পাবো আমরা, CH3 COOH। এই যে কম্পাউন্ডটা আপনি দেখতে পাচ্ছেন এটার নাম কি বসেরা বলেন তো, এটাকে আমরা কি বলি, এটা কি আমরা বলি হচ্ছে আমাদের প্যারাসিটামল। সো দিস ওয়ান, এটাই তোমার প্যারাসিটামল, প্যারাসিটামল। ওকে, এটাই তোমার প্যারাসিটামল, প্যারাসিটামল। আমরা যে প্যারাসিটামল খাই এটাই হচ্ছে আপনাদের সেই বিখ্যাত প্যারাসিটামল। ওকে, এখন একটা জিনিস একটু খেয়াল করো, তাহলে আমরা অ্যাসপিরিনও দেখলাম প্যারাসিটামলও দেখলাম, বা অ্যাসপিরিন বানায় স্যালিসাইলিক অ্যাসিড থেকে, প্যারাসিটামল বানায় প্যারাঅ্যামিনোফেনল থেকে, একই জিনিস, দুইটার সাথে সেম জিনিসের বিক্রিয়া দিবা, দিলে পজিটিভ অংশটা কোথায় গিয়ে যুক্ত হবে, দুইটার মধ্যে যেটা কম সক্রিয় তার হাইড্রোজেনকে সরাই যুক্ত হয়ে যাবে। তাহলে আশা করি দুইটা জিনিসই তোমরা এখন পারবা। আচ্ছা, মজার ব্যাপারটা কি, এবার একটু খেয়াল করো যে এই যে অ্যাসপিরিন, তুমি খেয়াল করো অ্যাসপিরিনের মধ্যে কিন্তু CH3C ডাবল বন্ড OH আছে, অর্থাৎ এটা কিন্তু একটা অ্যাসিড। তুমি খেয়াল করো COH মানে কি, অ্যাসিড না অম্ল, না অম্ল, তাহলে অ্যাসপিরিন কিন্তু তোমার একটা অ্যাসিড মানে অ্যাসিডিক মানে মেডিসিন। তো যেহেতু অ্যাসপিরিন তোমার অ্যাসিডিক মেডিসিন, এই কারণে অ্যাসপিরিন খাওয়ার সময় রিকমেন্ডেড হচ্ছে একটা গ্যাসের ট্যাবলেট খাওয়া। দেখবা অ্যাসপিরিন দিলে ডাক্তাররা রিকমেন্ড করে দেয় গ্যাসের ট্যাবলেট, সাথে একটা গ্যাসের ট্যাবলেট খাইতে হয়, ঠিক আছে, কারণ এটা অ্যাসিড, তাহলে পেটের মধ্যে কি অ্যাসিডিটি তৈরি করবে, সো দ্যাটস ওয়াই একটা গ্যাসের ট্যাবলেট তোমাকে খাইতে হবে, মানে খার খাইতে হবে সাথে। আর হোয়ারেস প্যারাসিটামল কিন্তু দেখো অ্যাসিডিক না, মানে প্যারাসিটামলের মধ্যে কিন্তু ডিরেক্ট COH নাই, বরং ডিরেক্ট COH না থাকা দেখো বরং যেখানে অ্যামিনোমূলক আছে। অ্যামিনোমূলক কি তোমরা জানো, অ্যামিনোমূলক হচ্ছে ক্ষার, তাই না, তো দেখো এটা বরঞ্চ এটা হলো ক্ষার, তার মানে দেখো অ্যাসপিরিন হচ্ছে তোমার অ্যাসিডিক, সো দ্যাটস ওয়াই একটা প্যারাসিটামল মানে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া লাগে সাথে। আর প্যারাসিটামল কিন্তু হোয়ারেস কি বলো তো ভাইয়ারা, প্যারাসিটামলের মধ্যে নিজেই একটা ক্ষার, তো এই জন্য তোমার গ্যাস হইলেও তুমি প্যারাসিটামল খাও নাকি, যাই হয় প্যারাসিটামল খাও। তাহলে এখন তুমি বলো তো এই দুইটার মধ্যে ভাই কোনটা বেটার, অ্যাসপিরিন প্যারাসিটামলের মধ্যে ভাই কোনটা বেটার বলো তো, অ্যাসপিরিন আর প্যারাসিটামলের মধ্যে সবাই জানি কোনটা বেটার বলো তো, অ্যাসপিরিন, তাই না, অ্যাসপিরিন না গাদাগুলি, কোনটা বেটার, প্যারাসিটামল, কারণ এটা খাইলে আবার সাথে গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে। সো দুইটার মধ্যে কোনটা বেটার, প্যারাসিটামল, এই কারণেই দিনটা 24 ঘন্টা খালি তোরা প্যারাসিটামলই খাস, বুঝছিস, কিন্তু আসলে না, এই অ্যাসপিরিন আর প্যারাসিটামলের মধ্যে অ্যাসপিরিনটা বেটার, যদিও পারপাস ডিফারেন্ট, বাট পেইন কিলার হিসেবে অ্যাসপিরিনটা বেটার প্যারাসিটামলের থেকেও। কেন প্যারাসিটামলটা খারাপ, প্যারাসিটামল আসলে তোমার কিন্তু প্যারাসিটামল খুব একটা ভালো জিনিস না, প্যারাসিটামল খুব একটা ভালো জিনিস না, প্যারাসিটামল খুবই খারাপ একটা জিনিস। কেন খারাপ জিনিস জানো, প্যারাসিটামলের মধ্যে যে NH মূলকটা আছে, এই যে এই জিনিসটা, এইটা এত খারাপ যে এটা তোমার বৃক্কের নেফ্রন কাইটা ফেলে, বৃক্কের নেফ্রন কাইটা ফেলে। তো তাহলে তুমি যদি প্যারাসিটামল খাও, প্যারাসিটামল খাইলে কী হবে, তোমার বৃক্কের নেফ্রন আস্তে আস্তে কী করবে, সে ক্ষয় করে ফেলবে, কেটে ফেলবে। এখন তোমার নিশ্চয়ই বলতে পারো আচ্ছা ভাইয়া তাহলে যে আমরা এত বছর ধরে এত প্যারাসিটামল খাইলাম, তাহলে আমাদের যে বৃক্কের যে নেফ্রন, ঠিক আছে, এ তো সব কাইটা ফেলানোর কথা, তাই না, তাই না, তখন তোমরাই বলো যে আমাদের যে নেফ্রন এটা কি, এগুলোকে মানে কাটার পরে আবার কি হয়, রিজেনারেট হয়, আবার নতুন করে রিজেনারেট হয় কি, তাই না, সো দ্যাটস ওয়াই তুমি হয়তো টের পাও না, বুঝতে পারছো না, রিজেনারেট হয় না। আপনার যে নেফ্রন এগুলো একবার কাটলে এগুলো রিজেনারেট হয় না,
নেফ্রন একটা নন রিজেনারেটিভ সেল, নন রিজেনারেটিভ। খেয়াল করে দেখবে একটা জিনিস, মজার জিনিস শিখাই দিই, যদিও আমি বায়োলজির টিচার না, বাট ইন্টারেস্টিং জিনিসটা মনে রাখবা। যে সকল সেলের শেষে রন থাকে, রন, যে সকল সেলের শেষে রন থাকে তারা হচ্ছে নন রিজেনারেটিভ সেল। নন রিজেনারেটিভ সেল, তাগুলা নতুন করে রিজেনারেট করে না। যেমন নেফ্রন, নেফ্রন কি রিজেনারেটেড সেল না নন রিজেনারেটেড সেল? নন রিজেনারেটেড সেল। নেফ্রন কিন্তু রিজেনারেট হয় না। তারপর হচ্ছে নিউরন, এই যে নিউরন 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 নেফ্রন, এগুলো নন রিজেনারেটিভ সেল। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে যে সকল সেলের শেষে রন থাকবে এগুলো সব হচ্ছে নন রিজেনারেটিভ সেল। সো এই যে প্যারাসিটামল, এই প্যারাসিটামল খাইলে যে তোমার বৃক্কের নেফ্রন কাটতেছে, এটা কিন্তু আমার খুবই খারাপ। তো এখন কথা হচ্ছে যে ভাই তাইলে প্যারাসিটামল আমরা খাই কেন? দেখো একটু তোমাদের বুঝাই দিই, তোমরা ভয় পেও না। আমরা যে প্যারাসিটামলগুলো খাই এগুলো না মানে কিছুটা মডিফাই করা, পিওর এই প্যারাসিটামলটা আমরা খাই না। মানে আমরা এখন যে নাপা খাই বা এস খাই এগুলো কিছুটা মডিফাই করা। সো দ্যাটস ওয়াই এগুলা তোমার ওই নেফ্রনে ওই হার্মটা করে না, মানে এই জিনিসটাকে ডিঅ্যাক্টিভেট করা থাকে, বুঝতে পারছো? সো ডিঅ্যাক্টিভেটেড করে বিভিন্ন এজেন্ট অনেক কিছু মিশায় টিশায় এটাকে ডিঅ্যাক্টিভেটেড করে রাখে। সো এটা তোমার জন্য অতটা হার্মফুল না। সো এই জন্য তুমি নিশ্চিন্তে প্যারাসিটামল খাইতে পারতেছো এবং এটা তোমার খুব একটা বেশি কিডনিতে প্রবলেম করতেছে না, ঠিক আছে? কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একটা সময় ছিল যখন সাদা কাগজের মধ্যে, সাদা কাগজের প্যাকেটের মধ্যে আমি দেখছি এই প্যারাসিটামল সেল করতো। ওই প্যারাসিটামলটা কিন্তু বাংলাদেশে ব্যান করা ছিল আগে, ওটা কিন্তু মানে মানে একদম ব্যান করে দিছিল, ওটা কিন্তু কেউ খাইতে পারতো না, কারণ ওইটাতে এরকম পিওর প্যারাসিটামল ছিল যেটা কিনা শরীরের জন্য অনেক হার্মফুল ছিল, ঠিক আছে? তো আশা করি প্যারাসিটামল অ্যাসপিরিনের কাহিনী তোমরা বুঝতে পারছো। সো পেইন কিলার হিসেবে আসলে পেইন কিলার খাওয়াই খারাপ, হ্যাঁ, বাট স্টিল আমরা খাই, বাট পেইন কিলার কখনো ওভারডোজ নিবা না, খুব বুঝে শুনে পেইন কিলার খাওয়া উচিত, ওকে? আর একটা জিনিস হোপফুলি বুঝতে পারছো যে অ্যাসপিরিন খাইলে কেন গ্যাসের ট্যাবলেট খাইতে হয় সাথে, আর প্যারাসিটামল জিনিসটা যে ওই পিওর প্যারাসিটামল জিনিস যে বেশি খাওয়া উচিত না, এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, প্যারাসিটামল মনে হয় ডেইলি তোমার 8 গ্রাম না 4 গ্রাম, 4 গ্রাম বা 8 গ্রাম, মানে 8 গ্রাম প্যারাসিটামল তুমি কনজিউম করতে পারবা। আমরা যে নাপা খাই, নর্মাল নাপা যেটা, ওইটা হচ্ছে 500 মিলিগ্রামের, বুঝছো? তো 500 মিলিগ্রামের, তো তার মানে হচ্ছে এরকম 8টা, মানে 4 গ্রাম পর্যন্ত লিমিট, মনে হয় 4 গ্রাম পার ডে, এর বেশি খাওয়া যায় না। তার মানে তুমি একদিনে সর্বোচ্চ 8টা নাপা খাইতে পারবে, এরপরে খাইলেই কিন্তু তোমার মানে তোমার কিন্তু শরীরে অনেক ধরনের প্রবলেম দেখা দিবে। সো এটা একটু মাথায় রাখবো সবাই এই ধরনের ওষুধ খাওয়ার ক্ষেত্রে, মানে জিনিসগুলোকে জানবা যে আসলে কোন ওষুধ কেন খাইতে হয়, কীভাবে বডিতে কাজ করে, কতটুকু মাত্রায় নিতে হয়, এই যে মিলিগ্রাম মিলিগ্রাম লেখা থাকে, এত এমজি ডোজ, এত এমজি, এই ডোজ জিনিসটা কি, ওকে? এগুলো খুবই ইন্টারেস্টিং জিনিস, যদি কোনো এক সময় হয় তোমাদেরকে এই ফার্মাকগনোলজি বলে আর কি এটাকে, এটা নিয়ে তোমাদের সাথে অনেক একদিন আলোচনা করবো না, ঠিক আছে? এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। ওকে ফাইন, তাহলে অ্যাসপিরিন গেল, প্যারাসিটামল গেল, আমরা এদের প্রস্তুতিও দেখে ফেললাম। এটা কিন্তু তোমার ক্লোরোফর্মের পার্ট না, বাট যেহেতু স্যালিসাইলিক অ্যাসিড মাত্র প্রস্তুত করে তোমাদেরকে দেখাইছি, তো ভাবলাম যে তাহলে একসাথেই পড়াই দিই, ঠিক আছে? তাহলে জিনিসগুলো তোমাদের হয়তো একসাথে মনে রাখতে সুবিধা হবে, ওকে? তাহলে অ্যাসপিরিন গেল, প্যারাসিটামল গেল, অনেকগুলো জিনিস দেখে ফেললাম। উইন্টার গ্রিন বা মিথাইল স্যালিসাইলেট গেল, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ওকে? এবং এগুলো কিন্তু বেসিক্যালি ফেনল থেকে বানায় সবগুলোই, ঠিক আছে? তো এখন আমরা আরেকটা জিনিস প্রস্তুত করবো, অ্যাসপিরিন গেল, প্যারাসিটামল গেল, এবার আরেকটা জিনিস প্রস্তুত করবো, এই যে এইটার প্রস্তুতি। মানে এটা কি? এটা মানে হচ্ছে, এটা কে বলো তো? এটা কে? এটা কে? এটা হচ্ছে আমাদের ডিডিটি, আমাদের ডিডিটি ভাইয়া। তো আমরা ডিডিটি প্রস্তুত করব। তো তোমরা তো ডিডিটি ভাইয়াকে এতদিন ধরে তোমরা নাম শুনছো ডিডিটি, এবং অনেকেরই কোশ্চেন ছিল ডিডিটি কি, ডিডিটি কি। তো আমরা এখন সেই ডিডিটিটা প্রস্তুত করে দেখবো যে ডিডিটি কেমনে প্রস্তুত করে। আসো দেখি ডিডিটি কেমনে প্রস্তুত করে। তো দেখো, এই যে তোমাদের ডিডিটি ভাইয়া থাকলে ভালোই তো এখানে। তো ডিডিটি বানায় কেমনে আসলে? হ্যাঁ, তো ডিডিটি বানায় হচ্ছে ক্লোরালের সাথে, ক্লোরালের সাথে ক্লোরোবেনজিনের বিক্রিয়া করলে ডিডিটি পাওয়া যায়, ক্লোরাল। তো ক্লোরাল কি? ক্লোরালের সাথে তুমি কি দিবা? ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন। ক্লোরালের সাথে যদি ক্লোরোবেনজিন বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হয় হচ্ছে ডিডিটি উৎপন্ন হয়। ক্লোরালের সাথে ক্লোরোবেনজিন উৎপন্ন করলে ডিডিটি উৎপন্ন হয়। তো ক্লোরাল কি আসলে ভাইয়া? ক্লোরাল কি একটু দেখো। ক্লোরাল হচ্ছে আমাদের CCl3CHO, এই দেখো CCl3CHO, এটাকে আমরা বলি হচ্ছে ক্লোরাল, CCl3CHO। অর্থাৎ দেখো CH3, তোমাকে এই যে ক্লোরাল বানাই কেন একটু দেখাই দেই। CH3 তারপরে কি CHO, তাই না? এটা হচ্ছে আমাদের একটা ইথানেল। তো ইথানেলের তুমি যদি ক্লোরিনেশন করো, নর্মাল ক্লোরিনেশন করলা,
কোনো ক্ষারটার কিছু দেওয়া নেই। ক্লোরিনেশন অলওয়েজ কোন কার্বন হয়? আলফা কার্বনে হয়। এখানে আলফা কার্বন কোনটা? এটা। তো এই আলফা কার্বনে 3টা হাইড্রোজেনের জায়গায় 3টা ক্লোরিন গিয়ে ঢুকবে, অর্থাৎ CCl3CH পাবা। তো এইভাবে হচ্ছে ক্লোরাল প্রস্তুত করে। তো এই ক্লোরালের সাথে এক অণু ক্লোরালের সাথে তুমি 2 অণু ক্লোরোবেনজিনের বিক্রিয়া দিবা। 2 অণু ক্লোরোবেনজিন, এই যেটা হচ্ছে আমাদের ক্লোরোবেনজিনের বিক্রিয়া দিবা। ওকে, 2 অণু ক্লোরোবেনজিনের বিক্রিয়া দিবা। বিক্রিয়া দিলেই তোমার ডিডিটি পাওয়া যাবে। এখন ডিডিটি কিভাবে পাবো আগে একটু বুঝো। খেয়াল করো ভাই, ক্লোরোবেনজিন কি নির্দেশক? তোমরা সবাই জানো ক্লোরোবেনজিন কি নির্দেশক। ক্লোরোবেনজিন হচ্ছে আমাদের অর্থ আর প্যারা নির্দেশক। ক্লোরোবেনজিন কি নির্দেশক? অর্থ আর প্যারা নির্দেশক। তো তার মানে এই যে অর্থ পজিশনের যে হাইড্রোজেন আছে আর প্যারা পজিশনের যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনগুলোরে এ বের করে দিতে চায়। অর্থ প্যারা নির্দেশক মানে হচ্ছে অর্থ পজিশন আর প্যারা পজিশনের যে হাইড্রোজেনগুলো আছে এগুলোরে ঘাট ধাক্কা দিয়ে বাইর করতে চায়। এখন অর্থ আর প্যারার মধ্যে ভাইয়া কোনটারে বেশি বাইর করতে চায়? কোনটারে বেশি বাইর করতে ভাই? প্যারা পজিশনেরটারে। প্যারা বাইর করা বেশি সহজ। মনে রাখবা যে আমরা যে বলি না যে অর্থ প্যারা একটা অর্থতেও যুক্ত হয় আর একটা প্যারাতে যুক্ত হয়, তো কোনটা বেশি উৎপন্ন হয়? বা সবসময় মনে রাখবা প্যারা প্রোডাক্ট বেশি উৎপন্ন হয়, অর্থর থেকে প্যারা প্রোডাক্ট বেশি উৎপন্ন হয়। তো এখন তাহলে বলো কোন জায়গার হাইড্রোজেনটারে বেশি বাইর করে দিতে যাবে? প্যারা পজিশনে যে হাইড্রোজেন আছে এই প্যারা পজিশনের হাইড্রোজেনটা সে বাইর করে দিতে যাবে। প্যারা পজিশনে যে হাইড্রোজেন আছে এই দুটো হাইড্রোজেনটা সে বাইর করে দিতে চায়। যেহেতু এটা অর্থ প্যারা নির্দেশক, সো এই প্যারা পজিশনের হাইড্রোজেন দুটো বাইর করে দিতে চায়। এখন দেখো তাহলে এখান থেকে দুইটা ক্লোরোবেনজিন নিচ্ছ, তাহলে 2টা হাইড্রোজেন বাইর হয়ে যাবে, রাইট? 2টা ক্লোরোবেনজিন 2টা হাইড্রোজেন বাইর হয়ে যাবে, খুব সিম্পল, স্বাভাবিক। তো এখন দেখো এই যে ক্লোরাল আছে CCl3CH, তুমি খেয়াল করো আমি এটাকে এইভাবে লিখতে পারি না, ডাবল বন্ড ও। এই যে সি ডাবল অক্সিজেনের সাথে কি বন্ধন? ডাবল বন্ড না? তো এটাকে এভাবে লিখলাম। আর এখানে যে আমাদের কয় অণু আছে বলো তো? কয় অণু আছে? 2 অণু আছে। 2 অণু আছে, তো খেয়াল করো 2 অণু আছে। এই যে 2 অণু আছে, এই যে ক্লোরিন 2 অণু, এই যে এইখানে 1 অণু আছে, এর একটা হাইড্রোজেন তুমি খেয়াল করো বের হয়ে যাবে। এইখান দিয়ে আমি এটাকে আরেকটু এইভাবে লিখিয়ে দাঁড়াও। এই যে দেখো খেয়াল করো আমার 2 অণু ক্লোরাল আছে, তাই না? তো 1 অণু ক্লোরালকে ভাই এখানে লিখলাম, এবং 1 অণু ক্লোরাল থেকে একটা হাইড্রোজেন বাইর হয়ে যাবে, এবং আরেক অণু ক্লোরালও এখানে এভাবে লিখলাম, আরেক অণু ক্লোরাল থেকেও আমার একটা হাইড্রোজেন বাইর হয়ে যাবে, আরেক অণু ক্লোরাল থেকে একটা হাইড্রোজেন বাইর হয়ে যাবে। তো দেখো এখানে আছে অক্সিজেন, এখানে আছে 2টা হাইড্রোজেন। আমরা কি জানি? বাদ যাবে না একটি পানীয়। 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলায় তোমার কি তৈরি করে ভাই? 2টা হাইড্রোজেন আর এই অক্সিজেন দেখো খেয়াল করো মিলায় কি তৈরি করবে? পানি তৈরি করবে। পানি, সিম্পল। 2টা হাইড্রোজেন একটা ক্লোরিন মিলে কি পানি তৈরি করবে? 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন, তাহলে বাদ যাবেন একটি পানি, এরা সুন্দর মতো করে এনতে পানি বানাবে। আচ্ছা যদি পানি বানাইলো তাহলে দেখো তো কী হলো? এই বাক্সটার এক হাত ফাঁকা হয়ে গেল, কারণ এর হাইড্রোজেন চলে গেছে। এই বাক্সটারও কি এক হাত ফাঁকা হয়ে গেল, এর হাইড্রোজেন চলে গেছে। এইখানে দেখো, এইখানে খেয়াল করো এই অক্সিজেনটা চলে গেছে, তার মানে কি এই কার্বনের 2 হাত ফাঁকা হয়ে গেল। দেখো কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড ছিল না, তাহলে কি কয় হাত ফাঁকা? 2 হাত ফাঁকা না? তাহলে এর এক হাতে এর আইনা লাগাই দাও, এর এক হাতে এর আইনা লাগাই দাও। লাগাই দিলে তুমি কি পাবা? এখান থেকে তুমি পাবা CCl3, তারপরে দেখো এই যে খেয়াল করো CCl3, তারপরে আছে CH, এই কার্বনের কয় হাত ফাঁকা? 2 হাত ফাঁকা। এর এক হাতে যাবে একটা ক্লোরোবেনজিন, এর আরেক হাতে যাবে আরেকটা ক্লোরোবেনজিন। এই জিনিসটাকে আমরা বলি ডিডিটি। এই যে ডিডিটি এটা কি? এই যে তোমার বাদল, এটা একটা কি? এই যে ডিডিটি ভাই এটা কি? একে একটা কীটনাশক, বুঝছো? কীট পতঙ্গ মাইরা ফেলায়, তাহলে এইটা হচ্ছে একটা কীটনাশক। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? ওকে ফাইন। এখন দেখো এই যে যোগটা দেখতে পাচ্ছ, এটা কি আমরা বলি? ডিডিটি। এখন এর নাম কি? দেখো এর খেয়াল করো, এর নাম হচ্ছে প্যারা ডাইক্লোরো। খেয়াল করো এই যে এটা কি পজিশন? প্যারা পজিশন। এটা কি পজিশন? প্যারা পজিশন। প্যারা পজিশনে কি আছে? 2টা ক্লোরিন আছে। প্যারা পজিশনে 2টা ক্লোরিন, তাহলে এটার নামটা কি একটু খেয়াল করো। প্যারা ডাইক্লোরো। আমি পুরো নামটা একটু লিখি, হ্যাঁ নামটা একটু লিখি। প্যারা ডাইক্লোরো, প্যারা ডাইক্লোরো, প্যারা ডাইক্লোরো। তারপরে দেখো এটা কি? ফিনাইল মূলক না? ফিনাইল। প্যারা ডাইক্লোরো, ডাইফিনাইল, প্যারা ডাইক্লোরো, ডাইফিনাইল। এরপর এখানে কয়টা ক্লোরিন আছে? 3টা ক্লোরিন আছে, তাহলে হচ্ছে ট্রাইক্লোরাইল। কয় কার্বন বিশিষ্ট যৌগটা? 2 কার্বন বিশিষ্ট, এবং এদের মাঝখানে সব কি? সিঙ্গেল বন্ড। তো সিঙ্গেল বন্ড, কার্বন সিঙ্গেল বন্ডের নাম হয় কি? ইথেন।
এই জিনিসটারই সংক্ষেপে বলা হয় DDT। এটা কি সংক্ষেপে কি বলে? DDT। ওকে, এখন একটু খেয়াল করো, ডাইক্লোরো ইথেন। তো এই যে যৌগটা দেখো, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথাইল, ট্রাইক্লোরাইল লিখছেন, ট্রাইক্লোরো, প্যারা প্যারা ডাইফিনাইল, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ট্রাইক্লোরো ইথেন, প্যারা প্যারা ডাইফিনাইল ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ইথেন। ওকে, এটারই একটা নাম কি বলো তো? DDT। DDTটা কেমনে একটু খেয়াল করো, এই যে সবাই খেয়াল করো, খেয়াল করো, এই যে দেখো, এই যে প্যারা প্যারা ডাইক্লোরোর ডাই, আবার কি ডাইফিনাইল, এই যে ডাইফিনাইলের ডাই, এরপরে কি ট্রাইক্লোরো, এই দেখো আবার দেখো ট্রাই, এই যে ডাইয়ের ডি, এই ডাইয়ের ডি, এই ট্রাইয়ের টি, এটা কি বলা হয়? DDT। ওকে, সো এটা কি বলা হয়, কি বলো তো? DDT। তো এই DDT কি? প্যারা প্যারা ডাইক্লোরাইল ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ওকে, সো দেখো খেয়াল করো, এটাই হচ্ছে আমাদের DDTর পূর্ণ রূপ। পরীক্ষায় আসে DDTর পূর্ণ রূপ লেখো, DDTর সংকেত লেখো, DDTর প্রস্তুতি লেখো। তো আশা করি সবগুলোই আমরা পারবো এখন। আর এর মাধ্যমে আমাদের কি হইলো, আমাদের পুরা যে ক্লোরোফর্ম আছে, এই ক্লোরোফর্মের যাবতীয় যত জিনিস ছিল আমরা সব কিছু পড়ে ফেললাম। তো এবার আমরা যেটা দেখবো, এক নজরে পুরো ক্লোরোফর্মটা এখন আমরা আরেকবার একটু রিভিউ করব, ঠিক আছে? তো দেখো তো, খেয়াল করো তো, ক্লোরোফর্ম আমরা কীভাবে বানাইছি, এই ক্লোরোফর্ম কীভাবে বানাই, দেখো তো ক্লোরোফর্ম কীভাবে বানাই, CHCl3। তো ক্লোরোফর্ম তুমি বানাইতে পারো কীভাবে? ভাইয়া, ক্লোরোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়া দিয়ে, তাই না? এখন হ্যালোফর্ম বিক্রিয়া কার সাথে দিতে পারি? দেখো এই যে CH3CHO, এই যে যৌগটা আমাদের আছে CH3CHO, তুমি কিন্তু এই CH3CHO থেকে খুব সহজেই হ্যালোফর্ম বা ক্লোরোফর্ম বানাইতে পারো। তো দেখো CH3CHO, তো আমি যদি তোমাকে বলি এই CH3CHO থেকে কিভাবে তুমি ক্লোরোফর্ম বানাবা, এটা কেমনে বানাবা? ভাই, এটা বানানোর সিস্টেমটা কি? এটা থেকে আমরা ক্লোরোফর্ম কিভাবে বানাইতে পারি? এটা থেকে, এই জিনিসটা থেকে তুমি ক্লোরোফর্ম কিভাবে বানাবা? কি দিলে ক্লোরোফর্ম পাওয়া যাবে বলো? আমরা এখান থেকে কি দিলে ক্লোরোফর্ম পাবো ভাইয়া? আমি যদি এখানে ক্লোরিন দেই এবং হচ্ছে একটা ক্ষার দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড, তোমরা জানো এটা কি হ্যালোফর্ম বিক্রিয়া, যে আমি যদি এই অ্যালডিহাইডটার সাথে ক্লোরিন দেই এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে আমি কি পাবো? আমি হচ্ছে ক্লোরোফর্ম পাবো, তাই না? ক্লোরোফর্ম পাবো। তাহলে আমি ফার্স্ট হচ্ছে আমি ক্লোরোফর্ম বানাইলাম। এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে ক্লোরোফর্ম বানানোর খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে এটা, যে ক্লোরোফর্ম বানানো যায় কীভাবে, সবথেকে ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। এখন ক্লোরোফর্ম তো তুমি বানাইলা, তো এবার এই ক্লোরোফর্মের সাথে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বিক্রিয়া দেখছি, তাই না? তো তুমি কি কি বিক্রিয়া দেখছো ক্লোরোফর্মের সাথে? দেখো তো ভাইয়া, খেয়াল করো তো, ক্লোরোফর্মের সাথে কি কি বিক্রিয়া দেখছো? তুমি একটু লক্ষ্য করো যে আমি এই ক্লোরোফর্মের সাথে তুমি যদি ভাইয়া ক্লোরিটন দাও, ক্লোরোফর্মের সাথে কি দিবা? ক্লোরোফর্মের সাথে তুমি যদি ভাইয়া এই কিটোন দাও, কিটোন CH3COCH3 কিটোন দাও, তুমি ক্লোরোফর্মের সাথে কিটোন দিলে কি পাবা? বা ক্লোরোফর্মের সাথে কিটোন দিলে আমরা পাবো ক্লোরিটন। কি পাবো? ক্লোরিটন পাবো, CH3COH, এইদিকে CH3 আর এদিকে পাবো CCl3। দেখো এটা অলরেডি আমরা পড়ছি, তাই না? আচ্ছা, এবার আসো, তুমি যদি এই ক্লোরোফর্মের সাথে HNO3 দাও এবং তুমি যদি এখানে সালফিউরিক অ্যাসিড দাও, তাহলে তুমি কি পাবা? এটাও তোমরা সবাই পড়ছো। কি পাবো বলো তো ভাই? আমরা এখান থেকে পাবো হচ্ছে CCl3NO2। এটার নাম কি? ক্লোরোপিক্রিন বা কাদুনে গ্যাস, তাই না? আচ্ছা, এই ক্লোরোফর্মের সাথে তুমি যদি এইখানে দেখো, ক্লোরোফর্মের সাথে তুমি যদি ভাই এখানে কি দাও, তুমি যদি ক্ষার দাও, NaOH দাও, ক্লোরোফর্মের সাথে ক্ষার দিলে ভাই কি পাওয়া যায়? আমরা সবাই জানি HCOON। এটা ঠাড়া মুখস্থ করতে বলছিলাম, কারণ এটা এখন মেকানিজম বোঝার বয়স নাই, ঠিক আছে? HCOON আর HCl পাবো। আচ্ছা, এবার দেখো, তুমি যদি এই ক্লোরোফর্মের সাথে তুমি যদি ভাইয়া এইখানে অক্সিজেন দাও এবং সূর্যের আলোর উপস্থিতিতে, তাহলে তুমি কি পাবা? ভাইয়া, ক্লোরোফর্মের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে কি তৈরি করে? COCl2 আর HCl উৎপন্ন করে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ফসজিন গ্যাস। এটাকে আমরা বলি হচ্ছে আমাদের ফসজিন গ্যাস, ঠিক আছে? এবং এর সাথে আমরা যদি
সিলভার নাইট্রেট যোগ করি, তাহলে আমরা পাবো, আমরা হচ্ছে ক্লোরোফর্মের বিশুদ্ধতা টেস্টটা করতে পারবো, তাই না? আচ্ছা, এবার আসো ভাই, এই যে ক্লোরোফর্ম, এই ক্লোরোফর্মের সাথে তুমি যদি ভাইয়া সিলভার ধাতু দাও এবং যদি 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে তুমি কি পাবো? ক্লোরোফর্মের সাথে সিলভার ধাতু দিলে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে ভাইয়া আমরা পাই হচ্ছে ইথাইন। কি পাবো? ইথাইন পাবো, ইথাইন পাই, তাই না? আচ্ছা ভাইয়া, একটু চিন্তা করো তো, এই যে ইথাইন আছে, এই ইথাইনকে তুমি যদি গরম লোহার নলের ভিতর দিয়ে পাস করো, তাহলে কি হবে? আয়রন 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কি পাবো আমরা, বলো তো ভাইয়ারা? আমরা বেনজিন পাবো। কি পাবো? বেনজিন পাবো, রাইট? এই বেনজিনের মধ্যে আমরা যদি ভাইয়া ক্লোরিন অ্যাড করি, বেনজিনের মধ্যে কি অ্যাড করব? ক্লোরিন অ্যাড করব অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে, AlCl3 দিয়ে, তাহলে আমরা কি পাবো? আমরা সবাই জানি আমরা পাবো হচ্ছে ক্লোরো বেনজিন, তাই না? এটা আমরা মোটামুটি সবাই জানি। এখন একটা জিনিস দেখো, এই যে ইথানল আছে, ইথানলের মধ্যে তুমি যখন ক্লোরিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলা, ক্লোরিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে তুমি কি পাইছো? ক্লোরোফর্ম পাইছো, তাই না? ইথাইনের মধ্যে তুমি ক্লোরিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড ক্লোরোফর্ম পাইছো। তাহলে তুমি যদি ক্ষার দাও, ক্ষারীয় মাধ্যমে ক্লোরিনেশন করলে ক্লোরোফর্ম পাওয়া যায়। বাট তুমি যদি এই ইথানলের মধ্যে তুমি কিছুই করবে না, তুমি শুধুমাত্র ক্লোরিন দিলা, ওকে, সূর্যের আলোর উপস্থিতিতে, তাইলে বলো তো তুমি এখানে কি পাবা? ক্লোরিনেশন হবে। এখন এই ক্লোরিনেশন অলওয়েজ কোন কার্বনে হয়? আলফা কার্বনে হয়। তখন তুমি এখান থেকে কি পাবা? তুমি এখান থেকে পাবা CCl3CHO। এই যে CCl3CHO, এটার নাম কি? এই CCl3CHO এর নাম কি বলো তো? এটার নাম হচ্ছে ক্লোরাল। এটার নাম কি? ক্লোরাল। এখন তুমি চিন্তা করে দেখো, এবার তুমি যদি এই দুইটা জিনিসকে, এই যে CCl3CHO, এই দুইটা জিনিসকে তুমি যদি একত্রে একসাথে যোগ করো, এই যে ক্লোরালকে এবং হচ্ছে তোমার এই জায়গাতে ধরো ক্লোরাল আর হচ্ছে তুমি ক্লোরোবেনজিন, তুমি যদি অ্যাড করে দাও, তাহলে তুমি কি পাবা? তুমি এখান থেকে কি পাবা বলো তো? এখান থেকে কি পাওয়া যাবে আমাদের? আমরা সবাই জানি এখান থেকে আমরা কি পাবো? আমরা পাবো আমাদের ডিডিটি ভাইয়াকে, ক্লোরোবেনজিন আর ক্লোরাল। ক্লোরোবেনজিন আর ক্লোরাল একসাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ডিডিটি উৎপন্ন করে। ওকে, সো এটা কিন্তু আমরা অলরেডি দেখলাম, এবং এই বিক্রিয়া কিন্তু একটু আগে তোমাদেরকে পড়াইছি যে এই যে একটু আগে প্যারা ডাইক্লোরোডাইফিনাইল ইথেন কীভাবে তৈরি করে। তো এই কার সাথে কার বিক্রিয়া? ক্লোরোবেনজিনের সাথে ক্লোরালের বিক্রিয়া। এটার নাম হচ্ছে আমাদের ক্লোরাল, তাই না? তাহলে এই দুটো জিনিস দিলে আমরা কি ডিডিটি পাবো। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি একটা ওভারভিউ হয়ে যাচ্ছে যে আমি পুরো ক্লোরোফর্ম থেকে এতক্ষণ পর্যন্ত কী কী পড়লাম। আচ্ছা, এখন দেখো এই ক্লোরোফর্মের মধ্যে তুমি একটু লক্ষ্য করো, আমি যদি এই যে ক্লোরোফর্মটা আছে, এই ক্লোরোফর্মের মধ্যে তুমি চিন্তা করে দেখো তো, যে আমি যদি ক্লোরোফর্মের মধ্যে এবার দুইটা জিনিস দিই, একটা হচ্ছে ক্লোরোফর্মের মধ্যে আমি ফেনল অ্যাড করলাম, ফেনল দিলাম, ওকে, এবং ক্ষার দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বিক্রিয়ার নাম কি হয়? ক্লোরোফর্ম, ফেনল আর সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়ার নাম কি হয়? রাইমারটাইমিন বিক্রিয়া। আর রাইমারটাইমিন বিক্রিয়া কি পাওয়া যায়? রাইমারটাইমিন বিক্রিয়া ভাইয়া স্যালিসাইলডিহাইড পাওয়া যায়। বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়ার নাম হচ্ছে আমাদের রাইমারটাইমিন বিক্রিয়া, রাইমারটাইমিন, ওকে। আর ক্লোরোফর্মের মধ্যে তুমি যদি অ্যানিলিন দাও, তুমি দিবা অ্যানিলিন, এবং তুমি এখানে দিবা একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেম জিনিস। তুমি ফেনল দিলে তোমার হচ্ছে স্যালিসাইলডিহাইড পাচ্ছি, এবং এটার নাম হচ্ছে রাইমারটাইমিন বিক্রিয়া। আর তুমি যদি ক্লোরোফর্মের মধ্যে অ্যানিলিন দাও, তুমি এখান থেকে কী পাবা? আমরা পাবো হচ্ছে বাক্স এনসি। এটার নাম কি? এই বিক্রিয়ার নাম কি? কার্বিলামিন বিক্রিয়া। এটা দিয়ে কি করি? এটা দিয়ে হচ্ছে আমরা ক্লোরোফর্ম শনাক্ত করি। ঠিক আছে, তাহলে দেখো কি হলো, আমি এখন এই যে চার্টটা দেখলাম, এর মধ্যেই কিন্তু আমার পুরো ক্লোরোফর্মের যা যা ছিল সবই আমরা পড়ে ফেললাম, তাই না? ক্লোরোফর্মের আমাদের যা যা জিনিস আছে সব আমরা পড়ে ফেলছি। তো এইভাবে হচ্ছে আমরা যেটা করি, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে আমরা হচ্ছে ওই চ্যাপ্টারের এরকম যে আমাদের
ট্রি আছে, এটাকে বলে রিয়েকশন ট্রি, এই রিয়েকশন ট্রিগুলো আমরা কমপ্লিট করে ফেলা। তুমি যদি রিয়েকশন ট্রিগুলো মানে তোমার কাছে খাতার মধ্যে সুন্দর মতো করে নোট করা থাকে, তাহলে তোমার অর্গানিক কেমিস্ট্রি রিভিশন দিতে অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে? সো তোমার রিভিশনটা অনেক ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে যদি তুমি রিয়েকশন ট্রিগুলো ভালো মতো করে নোট করে রাখতে পারো। ওকে, তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের লেকচার। আর এই ক্লোরোফর্ম থেকে কিন্তু তোমাদের কিছু জিনিস একটু বাসায় পড়তে হবে, যেমন সিএফসির প্রস্তুতি। ঠিক আছে, এই সিএফসির প্রস্তুতিগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, কারণ এগুলো বুয়েট ভর্তি পরীক্ষার জন্য বেশ ইম্পর্ট্যান্ট। তারপর দেখো অ্যালকাইল হ্যালাইডের ব্যবহার করতে হবে। এখন অ্যালকাইল হ্যালাইড এবং এর জাতকের যে ব্যবহারগুলো আছে, এগুলো আমরা কই পাবো ভাইয়া? এগুলো হচ্ছে আমরা আমাদের যে বই আছে এই বইয়ের লাস্টের দিকে পাবা। এখন বইটা বলতে কীরকম, তুমি যদি পুরাণ হাজারি স্যার পড়ো বা পুরাণ কবির স্যার পড়ো, তাহলে দেখবা অ্যালকাইল হ্যালাইড ও অ্যালকাইল হ্যালাইডের জাতক নামে একটা টপিক আছে। সেই চ্যাপ্টারটার পেছনের দিকে মানে লাস্টের দিকে দেখবা 2-3 পেজ এরকম অ্যালকাইল হ্যালাইডের ব্যবহার দেওয়া আছে। তো এই জিনিসগুলো একটু কষ্ট করে পড়তে হবে, কারণ এগুলো আমাদের মেডিকেলের জন্য ইম্পর্ট্যান্ট এবং এগুলো আমাদের কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আর তুমি যদি বলো যে না ভাই আমার কাছে পুরাণ হাজারি স্যারের বই নাই, তাহলেও কোনো সমস্যা নাই। পুরাণ হাজারি স্যারের বই যদি না থাকে, আমাদের বর্তমানে যে বইগুলো আছে সেটা হাজারি স্যার, কবির স্যার বা গুহ স্যার যেটাই হোক না কেন, সেই বইগুলোরও দেখবা যে অ্যালকাইল হ্যালাইড নামে অর্গানিকের যে টপিকটা আছে, সেই টপিকের পেছনের দিকে লাস্টের দিকে দেখবে এর ব্যবহার দেওয়া আছে। তো এই ব্যবহারগুলো আমাদের পড়তে হবে। তারপর ওয়েস্ট্রল, ওয়েস্ট্রোসল এগুলো কি এটা পড়তে হবে, ফ্লুথেন কি এটা পড়তে হবে। তো এরকম কিছু জিনিস আছে, আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল এখানে লিখছি ইম্পর্টেন্টগুলো, বাকিগুলো কিন্তু তোমাদের একটু পড়ে ফেলা উচিত। তাহলে দেখো বই থেকে আমাদের কী কী থিওরিটিক্যাল জিনিস পড়তে হবে সেটাও কিন্তু ভাইয়া বলে দিচ্ছি ক্লাসের শেষে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা প্রতিটা টপিক যদি পড়ে ফেলি, হোপফুলি আমাদের অ্যাডমিশন হোক আর একাডেমিক হোক আমরা কোথাও আটকাবো না। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে। আর দেখা হবে পরবর্তী লেকচার নিয়ে। টাটা।